আছে। তো এখানে অনেকেই আছেন যারা অ্যাস্ট্রোলজি প্রথম হয়তো আজ এবারে শিখছেন, অনেকে আছেন যে ইউটিউবের মাধ্যমে হোক বা বই কিনে হোক বা যে কোনো ভাবে হোক জেনেছেন, কিন্তু প্রথাগতভাবে সেইভাবে শেখেননি, শিখে উঠতে পারেননি বা সময় হয়ে ওঠেনি। অনেকে আছেন যাদের ভালো লাগা এই বিষয়টির ওপর অনেকদিন ধরেই আছে, কিন্তু সমস্ত কিছু একটা সময়ের নিয়মে আবদ্ধ। আমরা যখন অ্যাস্ট্রোলজি শিখবো বা অন্যান্য কোর্স শিখবো তখন আমরা জানতে পারবো সেটা। তো সেই হিসেবে অনেকেই এখানে আছেন যারা পৌরোহিত্য থেকে আছেন, অনেকেই এখানে আছেন যারা হয়তো আমার বেসিক যে হ্যান্ড রিডিং ক্লাস কোর্স যেটা হয়েছে বা আপনাদের ডিপ্লোমা শুরু হচ্ছে, আমাদের সেখানেও ডিপ্লোমা শুরু হবে, তো এই কোর্সে জয়েন করেছেন এরকমও স্টুডেন্ট অনেকে আছেন। আবার অনেকে আছেন যারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিটা আপাতত শিখতে চান এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো অ্যাস্ট্রোলজিটা শিখে প্র্যাকটিস করবেন। এবং হ্যান্ডটাও আমি এটাই বলবো, জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে দুটো তিনটে জিনিস অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। সেটা অ্যাস্ট্রোলজির, জ্যোতিষশাস্ত্রের সামুদ্রিক বিদ্যার মধ্যে যেরকম আপনার হস্তরেখাও পড়বে, ঠিক জ্যোতিষশাস্ত্র বলতে আমরা যেটা বুঝি, মানে সহজ কথায় বলতে গেলে কি দাঁড়ায়, আমরা আজকে কেন শিখছি কোর্সটা, বা আমরা কোর্সটায় যখন ধীরে ধীরে আগে এগোবো, সার্টিফিকেট হোক, ডিপ্লোমা হোক, ব্যাচেলার ডিগ্রি হোক, মাস্টার ডিগ্রি হোক, হ্যাঁ, তার মানেটা কি, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, একটি রাশিচক্র দেখে বা একটি রাশিচক্র আমরা তৈরি করে যেন সঠিকভাবে প্রেডিকশন করতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবারে সেই প্রেডিকশনটা তো একদিনে বা এক মুহূর্তে সংগঠিত হয় না, এটা একটা অনেকটা দিনের একটা প্রসেস, অনেকটা জ্ঞান, উপলব্ধি এবং বাস্তবিক অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমরা সেই জায়গায় উপনীত হই, মানে আমরা প্রেডিকশনটা করতে পারি। আজকে আমরা যখন ধীরে 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 সার্টিফিকেটে যে যে ডিটেলিং গুলো আছে, যে যে শিক্ষার বিষয়গুলি আছে, যেগুলো যখন অধ্যয়ন করব, সেগুলো যখন আমরা সেই থেকে জ্ঞান অর্জন করে একটা জায়গায় উপনীত হব, নিজেদের জ্ঞানটাকে নিয়ে যাব, তো তারপর থেকে তারপরে আবার ডিপ্লোমা আছে, ডিপ্লোমাতে নিশ্চয়ই নতুন কিছু আছে, এবং তারপরে ধীরে 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 আমরা এইভাবে আগে বাড়বো আমাদের কোর্সে বা এই সমস্ত বিষয়। হ্যান্ডের ক্ষেত্রেও তাই, হ্যান্ডের সার্টিফিকেট কোর্স রিসেন্টলি শেষ হলো এবং তাদের পরীক্ষাও হয়েছে, সবাই ভালোভাবে উত্তীর্ণও হয়েছেন, এবং অনেক স্টুডেন্ট আছে যারা এখানে অ্যাস্ট্রোলজিও ভর্তি হয়েছেন, হ্যান্ডেও পড়েন, এবং আমাদের হ্যান্ডের ডিপ্লোমা কোর্সও আগামী দিনে শুরু হচ্ছে। তো দুটো সাবজেক্ট যদিও আলাদা, কিন্তু আলটিমেটলি ব্যাপার হচ্ছে প্রেডিকশন করা, আলটিমেটলি ব্যাপার হচ্ছে আমার হচ্ছে সেটা বলা, মানে মানুষকে, মানে সহজ কথা একদম, দেখুন এখনকার দিন যা এসে গেছে, সেখানে মানুষের কাছে আপনাকে উপযোগী হয়ে উঠতে হবে। উপযোগী হয়ে উঠতে হবে মানে কি, একজন অ্যাস্ট্রোলজার প্র্যাকটিস জীবনে সফল কখন হবে, যখন তার বলা কথাগুলি 100% আমি ছেড়েই দিচ্ছি, প্রথমে যখন আমরা শুরু করব, যখন কেউ ড্রাইভিং শেখেন, গাড়ি চালান, ভুলভ্রান্তি হয়, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও তাই। আপনারা শিখবেন, ভুলভ্রান্তি হবে, শোধরাবেন, অভিজ্ঞতা হবে, ভুল থেকে কি হবে, অভিজ্ঞতা হবে, ভুল মানে শুধু ভুল না, ভুল থেকে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই আপনার হচ্ছে সঞ্চয়, পরবর্তী ক্ষেত্রে সেই ভুলটা যাতে না হয়। তো এইরকম ভাবে ধীরে 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 আমরা এগোবো, এবং আমরা এগোবো। আমাদের বেসিক ক্লাস আমি যেটা বললাম 9টা থেকে শুরু হবে, 1 ঘন্টা বা 1 ঘন্টা কোনো দিন থেকে বেশিও হতে পারে, যেরকম ভাবে টপিক ফ্লোতে আমার যারা ক্লাস আপাতত করেছেন এখানে, মোটামুটি যতজন আছেন গ্রুপে, মোটামুটি অনেকেই হ্যান্ডের থেকে জয়েন করেছেন, তারা জানেন আমি একটা ফ্লোতে পড়াই, এবং সবার 3 মাসে কোর্স যারা কমপ্লিট করেছেন তারা জানেন যে সবার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিই, এবং সবাইকে ইন্ডিভিজুয়াল ভাবে আমি নক করি। ওকে, আরো দু একটা জিনিস বলার বিষয়, যেটা আমি এই কোর্সে যারা আছেন তাদের তো বলছি, এবং হ্যান্ডের কোর্সেও যারা আছে তাদেরকেও বলছি, চেষ্টা করবেন ভিডিওটাকে পরবর্তী ক্ষেত্রে এই ক্লাসটা ছেড়ে দিল, মানে আমি রাখছি, যখন সিরিয়াস আপনাদের একেবারে ভর্তি হয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে যাবে, কারণ এই ক্লাসটা যেটা হচ্ছে এখানে ওপেন টু অল, এখানে সবাই জয়েন হতে পারে। অতএব সাধারণত এক তো প্রথমে আমরা একটা মাধ্যমে যেখানে পড়াশোনা করছি, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স মিডিয়া মাধ্যম, সেইখানে আমাদের ম্যান টু ম্যান কমিউনিকেশনটা হচ্ছে এই ডিভাইসটার মাধ্যমে, মানে এই ফোনটির মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি চাইবো পরবর্তী ক্ষেত্রে, কারণ আমি তো আপনাদের পড়াচ্ছি, এবার আপনাদের রিয়াকশনটাও দেখা প্রয়োজন বা জানা প্রয়োজন, সেক্ষেত্রে আমি চাইবো আপনারা, বা আমি পড়াচ্ছি, কেউ হয়তো অন্য কোথাও গিয়ে বসে আছে,
ঠিক আছে, কিন্তু ওদি প্রেজেন্ট মানে প্রেজেন্ট আছে, কিন্তু তাকে যখন ডাকছি সে সাড়া দিতে পারছে না। হ্যাঁ, সে বলে যেতে পারে যে স্যার আমি একটুখানি কিছুক্ষণের জন্য হয়তো আমি অফ থাকছি, সেটা বলে সে করতে, তাহলে আমরা সেটা সচেতন ভাবে আমিও সেটা জানতে পারি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি যে তাকে তার সাড়া পাওয়া যাচ্ছে না, এদিকে সে কিন্তু প্রেজেন্ট মানে অনলাইনে সে আছে, এটা বোঝা যাচ্ছে। তো তার মানে তো আমি কি বুঝবো, তাকে আমি একটা প্রশ্ন করছি অ্যান্সার আসছে না, তার মানে আমি এটাই বুঝবো যে তিনি আমার কথা শুনতে পাচ্ছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি প্রেজেন্ট নেই। এবার টেকনিক্যাল প্রবলেম হলে সেটা তো নয় বোঝা যাবে, কিন্তু প্রেজেন্ট না থাকলে সেটাও বোঝা যাবে, আমি বারংবার জিজ্ঞাসা করছি। তো এরকম কিছু ক্লাসে হয়েছে। হ্যাঁ, যদিও হ্যান্ডেড ক্লাসে আমার এই ধরনের অভিজ্ঞতা খুব একটা কম হয়েছে, কিন্তু অন্যান্য স্যারেদের অভিজ্ঞতা থেকে আমি যেটুকুনি শুনেছি এরকম হয়েছে অনেকেরই। এবং সেক্ষেত্রে আমি যেটা ডিসিশন নিয়েছি, আপনারা চেষ্টা করবেন সিরিয়াসলি যখন পরের সপ্তাহ থেকে যারা কোর্সে জয়েন করবেন, পড়াশোনা একদম শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে ভিডিওটাকে, খুব যদি অসুবিধা না হয়, ভিডিওটাকে অন করে বসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, 1 ঘন্টার ক্লাস বা আরেকটু ক্লাস, কোনোদিন একটু কম হলো, কোনোদিন আমি একটা বিষয় ফ্লোতে আরেকটু বেশি পড়ালাম। তো এটা হচ্ছে আমাদের যে সিলেবাসটা আছে সেটা আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, এটা আমি আলোচনা করে দিচ্ছি। সেই সিলেবাসটা আমাদের কিন্তু কভার করতে হবে 24টা ক্লাসের মধ্যে। 24টা ক্লাসের মধ্যে কিন্তু কভার করতে হবে। এবং কভার করা শুধু নয়, আমরা কিন্তু আমাদের একটা এক্সাম প্রসেস তো থাকবেই লাস্টে সার্টিফিকেট দেওয়ার আগে। এবং তাছাড়াও আমি কিন্তু 2 মাস ছাড়া ছাড়া, মানে 6 মাসের কোর্স, 2 মাস 2 মাস, 4 মাস আর 2 মাস, 6 মাস, 6 মাসের কোর্সের ফাইনাল যখন হচ্ছে তখন তো আপনারা সবাই একটা এক্সাম দিচ্ছেন, যেটাকে ফাইনাল এক্সাম বলছে। এছাড়াও আমি কিন্তু কিছু ট্রায়াল এক্সাম ব্যক্তিগতভাবে নেব, এবং সেখানে কিন্তু আমি চাইবো আপনারা সেই জিনিসগুলির অ্যান্সার দেন। এখানে 2-3টে জিনিস আমি বলছি। অনেক সময় পরীক্ষা ক্ষেত্রে দেখা গিয়ে থাকে যে যেহেতু এটা অনলাইন মাধ্যম, তো কিছুটা অন্য উপায় অবলম্বন করেও অনেকে হয়তো কিছুটাই আর কি করলো, কিন্তু সেটা করবেন না। তার কারণ কি হয়, ফাঁকিটা আপনাদেরই হচ্ছে, ঠিক আছে? কারণ 6 মাস লং সময়, কম দিন না। 24টা ক্লাস মানে কম সময় না। আপনি নিজেকে তৈরি করার অনেকটা সময় পাচ্ছেন। সিলেবাস যেটা আছে সেটা আপনার ওয়েবসাইটে পাবেন, সিলেবাস আমি আজকে আলোচনা করে দেবো। আজকে প্রারম্ভিক ক্লাস, আজকে সবার জন্য, আজকে যিনি জয়েন করবেন তাদের সবার জন্য একটি ক্লাস দেওয়া হয়েছে, যে ক্ষেত্রে আপনারা বিষয়টি বুঝতে পারেন। এবং আমি কিভাবে পড়াই, যারা সার্টিফিকেট কোর্স তো করেছে হ্যান্ডের তারা জানে, কিন্তু যারা আপনারা করেননি বা এই সংস্থার বা অন্য কোনো জায়গায় পড়েন বা এই সংস্থারই অন্য কোর্স করেছেন, কিন্তু এই কোর্সে প্রথম আগ্রহী হয়ে ভর্তি হয়েছেন বা ভর্তি হতে চান, তারা একটু বিষয়টি সম্পর্কে অবগত হতে চান, কি রকম পারবো কিনা। এটা খুবই কঠিন বিষয় না, এটা খুবই কঠিন বিষয় না। তার কারণ অ্যাস্ট্রোলজির বিষয়গুলি আজকে অনেকটা সরলীকৃত হয়ে গেছে বা সরল হয়ে গেছে। ক্যালকুলেশন প্রসেসটা অনেকটা সরল আমরা করে ফেলেছি, টেকনোলজি আমাদের করে দিয়েছে ক্যালকুলেশন প্রসেস। আমরা যখন পড়াশুনো করেছি আমাদের সময় আমাদের টোটালটাই ক্যালকুলেশন করা হতো। আপনাদের ক্যালকুলেশন প্রসেসটা শিখিয়ে দেয়া হবে, তথাপি যাতে কুইক করতে পারেন, কিভাবে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, কিভাবে অ্যাপটাকে আপনারা পরিচালনা করতে পারেন, অ্যাপস কিভাবে দেখবেন, সেগুলোও দেখে দেওয়া হবে বা বলে দেওয়া হবে। কারণ আজকের যুগে এবারে আপনাকে কেন ক্যালকুলেশন মেথডটা বা ক্যালকুলেশন প্রসেসটা জানতে হবে, তার কারণ এটাকে অনেকেই জানেন যে আমাদের যে রবি যে আছে গ্রহ, যা আমাদের ওপর প্রভাব বিস্তার করে সেটাই হচ্ছে গ্রহ। ঠিক আছে, এখানে অনেকেই বলতে পারবেন বা অনেকের মনে প্রশ্ন আসে, মানে অ্যাস্ট্রোলজারদের অনেকেই বলে থাকেন এটা, যে রবি তো নক্ষত্র, চন্দ্র কিভাবে গ্রহ হলো, চন্দ্র তো উপগ্রহ, এছাড়াও রাহু কেতু, এই সমস্ত জিনিস নিয়ে প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো আমরা তো ক্লিয়ার করব, কিন্তু গ্রহ মানেই যে আমরা আক্ষরিক অর্থে যে গ্রহ বুঝি সেটা সবসময় নাও হতে পারে। আক্ষরিক অর্থে ভূগোলের ভাষায় গ্রহ বলতে আমরা কি বুঝি, নক্ষত্র গ্রহ আলাদা আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে আমাদের ওপর যে সমস্ত নক্ষত্র হোক গ্রহ হোক যাদের একটা প্রভাব পড়ে, হ্যাঁ, চন্দ্রের প্রভাব পড়ে, সহজ কথায় আমরা দেখতে পাই। সূর্যের প্রভাব পড়ে, সূর্য কত দূরে, সূর্য একটি নক্ষত্র,
ভৌগোলিক ভৌগোলিক ভূগোলের নিয়মে আর কি বলতে পারি আমি, কিন্তু প্রভাব বিস্তার যেহেতু করছে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমাদের এইগুলো কি গ্রহ ধরা হয়। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ক্লাসের মধ্যে ঢুকবো কিছু কিছু জিনিস আলোচনা করব, ডিটেলে আলোচনা করব। সাধারণত অ্যাস্ট্রোলজির বা জ্যোতিষ শাস্ত্রটা বিভিন্নভাবে মুনি ঋষিদের দ্বারা এটা চর্চিত হয়েছে, মানে চর্চা করেছেন তারা, এবং তাদের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান সেটা তারা লিখে দিয়ে গেছেন পুঁথিতে। অনেক পুঁথি, দুষ্প্রাপ্য পুঁথি বারংবার আক্রমণের ফলে নষ্ট হয়ে গিয়েছে, কিছু পুঁথি থেকে গিয়েছে, পুনরুদ্ধারিত হয়েছে, পুনরুদ্ধার করা হয়েছে। কিছু জ্ঞান বেদের মতো গুরুর মাধ্যমে, ছাত্রের মাধ্যমে, তার থেকে আবার তার ছাত্রের মাধ্যমে এইভাবে প্রসারিত হয়েছে, মানে এগিয়ে এসছে। তো জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে মহর্ষি পরাশরের ভূমিকা হচ্ছে, পরাশরীয় মত যেটা বলে পরাশরীয় পদ্ধতি, মহর্ষি পরাশরের কিন্তু একটা ব্যাখ্যা, একটা জ্যোতিষশাস্ত্রের ওপর তার যে জ্ঞান, তার যে পাণ্ডিত্য, তার কিন্তু আমরা আভাস পাই। এবং মহর্ষি পরাশর জৈমিনী, বরাহমিহিরের ছেলে এবং পৃথুযশা, বরাহমিহিরের ছেলে পৃথুযশা এবং তার পুত্রবধূ মানে কণা। তো এই বিষয়গুলি নিয়েই আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি বেসিক্যালি চলে থাকে। জ্যোতিষশাস্ত্রে আরেকটি পরবর্তী ক্ষেত্রে শাখা তৈরি হয়। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময়ে, আজ থেকে 15-20 বছর আগে এই নিয়ে মানে প্রচুর মানে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে আলোড়ন যাকে বলে বিষয়টি নিয়ে। সেটা হচ্ছে কেপি, কৃষ্ণমূর্তি পদ্ধতি। কৃষ্ণমূর্তিজি সাউথের একজন লোক ছিলেন এবং তিনি বেসিক অ্যাস্ট্রোলজি মানে বৈদিক অ্যাস্ট্রোলজিটাকে কিছুটা ফরমেশন করে নিজের মতো করে বা কিছু প্রসেস অবলম্বন করে তিনি একটা নিজের একটা স্কুল, নিজের একটা প্রসেস আবিষ্কার করেন এবং সেইটাকে কেপি পদ্ধতি বলা হয়। ঠিক আছে, কেপি পদ্ধতি কিন্তু আলাদা। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কেপি পদ্ধতি খুবই সূক্ষ্মতর পদ্ধতি হওয়ার কারণে সেই পদ্ধতির মধ্যে টাইম ডিউরেশনের প্রবলেম হওয়ার কারণে কিন্তু প্রেডিকশনের ভুল আসার সম্ভাবনা প্রবলতা বেড়ে যায় এবং প্রেডিকশনে ভুল হয়ও। তো তারও পরবর্তী ক্ষেত্রে মানে এই চলটা 15-20 বছর আগে যারা এখানে আছেন এবং জ্যোতিষশাস্ত্রের সম্পর্কে একটা ভালো লাগা প্রথম অনেক বছর আগে থেকে কাজ করছে, তারা কিন্তু কেপির কথা জানবে। এবং এই কেপির বিষয়টি কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল 15 বছর 20 বছর তারও একটু আগে। হ্যাঁ, তো সেই সময় পরবর্তী ক্ষেত্রে এখন কিন্তু কেপির কথা খুব যে আপনারা শুনবেন তা নয়। ঠিক আছে, তার মানে কেপি পদ্ধতিটা কি ভুল ছিল? না, কেপি পদ্ধতিটা ভুল না। কেপি পদ্ধতিটাকে ইমপ্লিমেন্টেশন করা মানে বাস্তবে রূপ দেওয়ার অনেকটা কঠিন বিষয় ছিল এবং সেটা খুবই সহজ সরল বিষয় ছিল না, ক্রিটিক্যাল বিষয় ছিল এবং সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা, হ্যাঁ, একটা তথ্যচিত্র, একটা বই সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হলো তার মানেই যে সেই বইটা অসাধারণ হবে তা নয়। আবার আরেকটি বই, সে বইটা হয়তো খুবই ভালো বই, কিন্তু সে যে জনপ্রিয়তা পাবে সেরকম ব্যাপারও না। মানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে শরৎচন্দ্রের লেখা উপন্যাসগুলি যতটা সাধারণ বাঙালি মানুষের মধ্যে জনপ্রিয়, বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাসগুলি ততটা সরলীকৃত নয়, সরল ভাষায়ও নয়, ততোধিক জনপ্রিয়ও নয়। কিন্তু তা বলে কি বঙ্কিমচন্দ্রের লেখাগুলি ভালো ছিল না বা ভালো নয়? অবশ্যই ভালো, কিন্তু সরলীকৃত না, সরলভাবে লেখা নয় বলে সাধারণ মানুষ চট করে সেটায় পড়ে একটা বোঝা, তাদের একটা ইন্টারাকশন করা, তারা নিজের যে ফিলিংসটাকে তার সঙ্গে অ্যাটাচ করা, এই জায়গায় সমস্যা তৈরি হয়। তার ফলে কি হয়েছে, শরৎচন্দ্রের লেখাগুলি যতটা জলবত্তর সহজ সরল, বঙ্কিমচন্দ্রের লেখাগুলি নয়। তার কারণে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ছাপটা কতটা পড়েনি তাদের। পরবর্তী ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের কটা কটা গল্প নিয়ে উপন্যাস নিয়ে সিনেমা হয়েছে, শরৎচন্দ্রের তারও বেশি হয়েছে, রবীন্দ্রনাথের হয়েছে। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে আমাদের এই যে বৈদিক অ্যাস্ট্রোলজি যেটা আমাদের পড়ার বিষয় বা আমরা পড়তে চলেছি, পরের সপ্তাহ থেকে আমাদের শুরু হবে, তার ভিত্তি বা বেস হচ্ছে পরাশর,
বরাহ মিহির, ঋতুযশা এবং জৈমিনীটা আলাদা, একটা জৈমিনী একটা আলাদা পদ্ধতি আছে, কিন্তু তবুও আমরা বলবো পরাশরের উপর ভিত্তি করে। এবারে অ্যাস্ট্রোলজির বিভিন্ন রকম শাস্ত্রীয় বই হয়, উত্তর কালামৃত, হ্যাঁ, তারপরে পরাশরীয় ঘোড়া, হ্যাঁ, পরাশরের লেখা, উত্তর কালামৃত, বিভিন্ন রকম শাস্ত্রীয় বই, অনেক অনেক অনেক, ঋতুযশারও বই আছে, বহু বহু বই আছে। কিন্তু সমস্ত বই পড়লেই যে আমরা সঠিক জ্ঞান অর্জন করব তা নয়, কারণ কালের নিয়মে, সময়ের নিয়মে অনেকগুলি বিষয় আজ ছেড়ে গিয়েছে, তাই না? আজ কত বছর আগে তারা যে যে বিষয়গুলির উপর প্রেডিকশন করেছেন, সেই সেই বিষয়গুলো কালের নিয়মে আজকে এত আগে, তাহলে কিভাবে বাস্তবিক, মানে সেই নিয়মগুলো কিভাবে বাস্তবিক, বাস্তবিক এইভাবে সেই নিয়মগুলোকে অ্যাস্ট্রোলজাররা, জ্যোতিষীরা যারা অধ্যয়ন করেছেন, তারা কিন্তু একটা সবসময় বিবর্তন করেছেন, ফরমেশন করেছেন, কিছু চেঞ্জেস আনেননি, কিন্তু যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আপডেট করেছেন। ধরুন কোনো একটা শ্লোকে পরাশরের বলা হচ্ছে যে এই 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 থাকলে তার বাড়িতে বা গৃহে ঘোড়া থাকবে, হাতি থাকবে, ঠিক আছে, আগেকার দিনে ঠিকই আছে। তাহলে এটাকে আপনাকে আপডেট করে, ফরমেশন করে এটাকে আজকের যুগে আনতে হবে। তাহলে আজকের যুগে কি আপনার বাড়িতে হাতি থাকছে, ঘোড়া থাকছে? থাকছে না তো। তাহলে জনবল কি বলেনি, পরে বলবেন। তো আজকের যুগে তো সেটা থাকছে না, তাহলে সেটা কিভাবে আমরা বলি? সেটা তখন বুঝতে হবে যে ঘোড়া কি হিসেবে কাজ করত, আর ঘোড়ার কি ব্যাপারটা ছিল, ঘোড়ার প্রাণীটার উপকারিতা মানে কি। ঘোড়া কি করতো? ঘোড়া খুব দ্রুতগামী, তাই তো, খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতো, হাতির তুলনা তো বটেই, অনেক পশুর তুলনা, যেটা আমরা ট্রান্সপোর্টের একটা মাধ্যম ছিল ঘোড়া, তাই তো, যুদ্ধক্ষেত্র ব্যবহৃত। তো এই ঘোড়াটা এখন কুইক ভেহিকেলস, ফোর হুইলার, ঘোড়ার চারটে পা, তাহলে ফোর হুইলার হয়ে গেল। এবারে হাতিরও তো চারটে পা, তাহলে হাতি কি হবে? তখন হাতি দ্রুত নয়, হাতি স্লো, ধীরে ধীরে যায়, কিন্তু হাতির ওয়েট বা ওজন অনেক বেশি, তাহলে ভারী যানবাহন, মালবাহী যানবাহন, হাতির ওপরে অনেক কিছু মালপত্র নিয়েও যানবাহন চলা হতো। এইভাবে আমাদের বিষয়গুলিকে ভাঙতে হবে, বিষয়গুলির গভীরে যেতে হবে, বিষয়গুলিকে আপডেট করতে হবে। প্রাথমিক কোর্সের মধ্যে, মানে আমাদের এই এক সেকেন্ড, এই যে কোর্সটি আছে, সেই কোর্সের মধ্যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমাদের ধারণা, লগ্ন কিভাবে আমরা নির্ণয় করব সফটওয়্যারের মাধ্যমে এবং সঠিক পদ্ধতি, সেগুলি শেখানো হবে। বিভিন্ন গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, কেতু, যে গ্রহগুলো আমাদের আছে, সমস্ত গ্রহগুলোর প্ল্যানেটারি পজিশন বার করা। মানে ধরুন আজকে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে হয়, আজকে ধরুন এখন বাজে কথার কথা 9:25 বা 9:30, আপনি কেউ বসে আছেন হাওড়ায়, কেউ বসে আছেন কলকাতায়, কেউ বসে আছেন বাঁকুড়ায়, কেউ বসে আছেন মেদিনীপুরে, কেউ বসে আছেন হয়তো বাংলার বাইরে, ঠিক আছে। তাহলে আজকে এই সময় একটা ছেলে বা মেয়ে ভূমিষ্ঠ হচ্ছে, জন্মগ্রহণ করছে, তাহলে কলকাতায় যে জন্মগ্রহণ করলো, প্ল্যানেটারি পজিশন কিন্তু সব এক, মাথায় রাখতে হবে। প্ল্যানেটারি পজিশন সব এক বলতে কি, কথাটা আর একটু বিস্তারিত ভাবে ভেঙে বলি। প্ল্যানেটারি পজিশন মানে এরকম হবে না, এখন এখন যদি শনি কুম্ভ রাশিতে থাকে ঠিক এখনই, তাহলে দিল্লিতে যে জন্মাবে তার শনিটা চলে যাবে মেষ রাশিতে, এটা হবে না। মানে রাশির অন্তর ঘটবে না, অন্য রাশিতে যাবে না, সেই রাশিতেই থাকবে। তাহলে স্থান মাহাত্ম্যটা কি, স্থান কি বলছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইটাকে নিয়ে আমরা একটা রাশিচক্র তৈরি করি।
কি তৈরি করি? রাশিচক্র, কুণ্ডলী। এটা দিয়ে আমরা প্রেডিকশন করি সহজ কথায় বলতে গেলে। তাহলে ডেট অফ বার্থ তো আমরা পেয়ে গেলাম। ডেট অফ বার্থ ধরুন সবার এক, এখন যারা জন্মাচ্ছে তাদের সবার ডেট অফ বার্থ এক। টাইম অফ বার্থ তো আমি ধরে নিচ্ছি একই, একই জন্মেছে। এখন বাজে 21টা 29, এখনই জন্মেছে। হতেই পারে একসঙ্গে দু জায়গায় দুটো ছেলে এক টাইম কি জন্মাতে পারে না? পারতে পারে, কিন্তু প্লেস অফ বার্থটা তো আলাদা হচ্ছে। এবার প্লেস অফ বার্থ তো এক হতে পারে, তখনও ডিফারেন্ট হবে। প্লেস অফ বার্থ এক হলেও ডিফারেন্ট হবে, মানে তখন আরো মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় যেতে হয়, যে কলকাতার নর্থ, কলকাতার সাউথ, কলকাতা, হুগলি, হাওড়া, এরকম ভাবে আমাদের নিয়ারেস্ট সিটিটাকে ধরতে হয়। বা পার্টিকুলার যদি সিটি পাওয়া যায়, আমরা পেয়ে যাই সফটওয়্যারে, কারণ সফটওয়্যার অনেক বেশি আপডেট হয়ে গেছে, আমরা পেতে পারি, আমরা পেয়ে থাকি। তো সেইভাবে একটা চার্ট আমরা তৈরি করলাম। সেই চার্টটা তৈরি করা হলো। সেই চার্টটা রাশিগুলি কিভাবে হাতে করে করা হবে সেইটা হচ্ছে আপনাদেরকে বার করা শেখানো হবে। গ্রহগুলি কিভাবে বার হবে, তার সঙ্গে চন্দ্র থেকে শুরু করে সমস্ত গ্রহ। লগ্ন নিরূপণটা আপনাদের সফটওয়্যারের মাধ্যমে টোটালটাই দেখিয়ে দেওয়া হবে, কিন্তু ওইটা বার করাটা শেখানো হবে। তারপরে কিন্তু আমাদের 27টা যে নক্ষত্র আছে, মানে এই রাশিগুলির মধ্যে কিছু কিছু নক্ষত্র থাকে, প্রত্যেক রাশিতে 3টি করে নক্ষত্র থাকে এভারেজে। 27টা যে নক্ষত্র থাকছে, যে 27টা নক্ষত্র সম্পর্কে বলা নাম, এবং বিংশোত্তরী দশা, মানে আমরা একটা দশা অন্তর্দশা, মানে আপনার একটা যোগ আছে, আপনার একটা গ্রহগত কম্বিনেশন আছে, কিন্তু আপনি সেই দশা অন্তর্দশাটা পেলেন না, তার মানে কিন্তু সেটা সেইভাবে ফললাভ হবে না। ধরা যাক আপনি একটা সুন্দর ড্রেস কিনেছেন, বা আপনি আপনার ওয়াইফকে, আপনার বোনকে, আপনার মাকে একটি সুন্দর শাড়ি পুজোতে গিফট করেছেন। আপনারা সবাই মিলে একটা প্ল্যান করেছেন যে এই দিন, অষ্টমীর দিন হোক, নবমীর দিন হোক, দশমীর দিন হোক, সবাই মিলে বেরোবো। সেইভাবে আপনার মা হোক, বোন হোক, দিদি হোক, হ্যাঁ, স্ত্রী হোক, সে একটি শাড়ি নির্বাচন করে রেখেছে। মেয়েরা সাধারণত আগের থেকে করে রাখে, আমরাও করে থাকি অনেক পুরুষেরা, যে এই ড্রেস পরে এখানে যাব ওখানে যাব। সেই দিন দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি, সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, এবং বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে ধরা যাক বৃষ্টিটা ছেড়ে গেল। তাহলে মানুষ দেরি করে হলে বেরোলেও বেরোচ্ছে। কিন্তু দেখবেন সেই শাড়িটা যদি তার কাছে খুব মূল্যবান হয়ে থাকে, শাড়িটা যদি কাদা লেগে বা অন্য কিছু লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে কিন্তু সাধারণত তারা কিন্তু সেইটাকে অ্যাভয়েড করে অন্য আরেকটি শাড়ি তারা, বা ড্রেস, বা পুরুষেরাও তাই, নির্বাচন করে যায়, যেটা সে ক্লিয়ার ডেতে পড়তে পারবে। তার মানেটা কি হলো? তার কাছে কি শাড়িটা কেনা ছিল না? তার কাছে কি ড্রেসটা কেনা ছিল না? অবশ্যই ছিল। তার কি প্ল্যান প্রোগ্রাম করা ছিল না? অবশ্যই করা ছিল। কিন্তু ডিউ টু ব্যাড ওয়েদার, মানে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ার ফলে হয় সে বেরোতে পারলো না, নয় সে বেরোলো কিন্তু অল্প কিছুক্ষণের জন্য বেরোতে হলো, তাকে বাধ্য হলো, সে আবার হয়তো বৃষ্টি চলে আসলো, বা সে যে ড্রেসটা পরে বেরোবে ভেবেছিল সেইটাকে সে সরিয়ে রাখলো, কারণ সেই ড্রেসটা হয়তো খুবই প্রিসিয়াস বা মূল্যবান, বা তার খুব ভালো লাগা, সে সেই দিন জল কাদার মধ্যে সেই ড্রেসটা পরতে চাইছে না। তাহলে তার যে সিদ্ধান্ত, তার যে পরিস্থিতি বদলালো কিসের ওপরে? ওয়েদারটার ওপরে, আবহাওয়াটার ওপরে। এই আবহাওয়াটা তৈরি করে কিন্তু আমাদের দশা অন্তর্দশা। কি বললাম? এই আবহাওয়াটা তৈরি করে আমাদের রাশিচক্রের দশা অন্তর্দশা। আমার কাছে সমস্ত কিছু আছে, এক একজনের চার্ট দেখবেন সমস্ত গ্রহ তুঙ্গস্থ, এই ওই সবকিছু। কলিকালে বেশি গ্রহ তুঙ্গস্থ থাকলে প্রবলেম। আমার পড়ানোর ধরনটা আলাদা, যারা পড়েছেন তারা জানেন। কলিকালে যত বেশি গ্রহ তুঙ্গস্থ থাকবে তত বেশি প্রবলেম। বৃহস্পতি তুঙ্গস্থ থাকলে এত নৈতিকতা বোধ তৈরি হবে, ঠক ঠক বাঁচতে গাও যার আজকের দিনে, সেখানে আপনি সার্ভাইভ করবেন কি করে? ঠিক আছে, ওই নৈতিকতা বোধ নিয়ে তাহলে কি হবে? আপনি কি হয়ে যাবেন, অসৎ হয়ে যাবেন? তাহলে কি স্যার আপনি অসৎ হয়ে যেতে বলছেন? না, অসৎ হয়ে যেতে বলছি না। আমার বক্তব্য হচ্ছে প্রারব্ধগত কর্মাদির ফলে আমরা জন্মগ্রহণ করি। কিছু কিছু কথা আমি ওই ক্লাসেও বলেছি, যারা ক্লাস করেছে তারা জানে। এই ক্লাসে তো বলতেই লাগবে, কারণ আজকে আমি দেখতে পাচ্ছি এখনো 50 জনের কাছাকাছি জয়েন হয়েছে। তো সবার পক্ষে তো সেই ক্লাস তারা অ্যাটেন্ড করেননি। তো প্রারব্ধগত কত কিছু কম্বিনেশনের মাধ্যমে আমরা, আমাদের সোল, আমাদের আত্মা বাবা মা নির্বাচন করে। এটা ভুল ধারণা যে বাবা মা আমাদের পৃথিবীতে এনেছে। বাবা মা অবশ্যই
বাবা মা হচ্ছে রূপক স্বরূপ, মানে তাদের একটা অবয়ব। যেরকম আমাদের আত্মাটাকে এই পৃথিবীতে অবতরণ করতে গেলে, মানে আসতে গেলে তাকে তার একটা স্ট্রাকচার প্রয়োজন। সেই স্ট্রাকচারটা সবসময় মানুষের হবে তার তো না। সেই স্ট্রাকচারটা পশুরও হতে পারে, মানুষেরও হতে পারে, কীট পতঙ্গেরও হতে পারে। যেরকম প্রারব্ধগত কর্মাদি, যে কর্ম আপনি করেননি সেই কর্ম করে আপনাকে এগোতে হবে। তো সেই অনুযায়ী আমাদের একটা অবয়ব মানে দেহের রূপ নিতে হয়। সেই দেহ কখনো সুন্দর, কখনো সেই দেহ সুন্দর না, সেটা পরের বিষয়। এখানে দেহর সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মা একটা প্রকৃত আলাদা আইডেন্টিটি, একটা প্রকৃত আলাদা, মানে আপনি আজকে বলছেন আমার নাম এই, কথার কথা বলছি এক্স এক্স, কিন্তু আপনি যখন মাতৃগর্ভে ছিলেন আপনার নাম এক্স ছিল না তো। আপনি বাইরে বেরিয়েছেন, বাবা মা পরিবার পরিজন ভালোবেসে মাসি পিসি যেও হোক আপনার নাম এক্স রেখেছে, তারপর থেকে আপনাকে সবাই চেনে যাচ্ছে আপনার নাম এক্স। কিন্তু আপনি যখন মাতৃগর্ভে ছিলেন আপনি কি ছিলেন? আপনি 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 কি? আপনি তো আত্মাই। আপনার জেনুইনিটিটা কি, মানে আপনার সত্যিটা কি? আপনি আত্মা। এক্স যেটা আপনার নাম, সেটা হচ্ছে আপনার মানে কাঠামোটার নাম, তাই না? আমাদের শরীরটার নাম। এই শরীর আর আত্মা কিন্তু এক নয়। তো জ্যোতিষ শাস্ত্র, আমি আগেও বলেছিলাম যে আপনারা যারা অ্যাস্ট্রোলজি পড়বেন, হ্যান্ড পড়বেন, এই সাবজেক্ট নিয়ে পৌরোহিত্য করবেন, সবাইকেই বলছি, তাদেরকে সবাইকে বলেছিলাম 3 মিনিট করে 7 চক্র ব্যালেন্সিং করবেন। দরকার হলে যারা ক্লাসে জয়েন করবেন আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। 3 মিনিট করে 7 চক্র ব্যালেন্সিং করবেন। 21 মিনিট সময় লাগবে, সারা দিনের মধ্যে যখন খুশি হয়। সকালবেলা করতে পারলে ভালো, সময়ের ব্যস্ততার কারণে যদি না হয় রাত্রিবেলা শোয়ার আগে, যখন খুশি আপনার। 7 চক্র ব্যালেন্সিং করাটা খুব দরকার। কেন? 7 চক্র ব্যালেন্সিং হওয়া মানে আপনার শরীরের মধ্যে তত্ত্বের ব্যালেন্সিং হচ্ছে। তত্ত্বের ব্যালেন্সিং মানে গ্রহেরও ব্যালেন্সিং হচ্ছে। প্রত্যেকটা গ্রহের কিছু কোড ওয়ার্ড থাকে, প্রত্যেকটা চক্রের কিছু কোড ওয়ার্ড থাকে। এই চক্রগুলো যত আপনার সার্ফ হবে, তত আপনার অবজারভেশন ক্ষমতা, তত আপনার লোককে বোঝাবার ক্ষমতা, তত আপনার সেলফ কনফিডেন্ট, তত আপনার হেজিটেশন বা দোনামোনা ভাব কেটে যাবে। একটা ক্লিয়ার কাট, না যদি বলতে হয় লোককে পরিষ্কারভাবে না বলতে পারবেন, হ্যাঁ যদি বলতে হয় পরিষ্কারভাবে লোককে হ্যাঁ বলতে পারবেন। এরকম হবে না, না বলার পরে হ্যাঁ বললে মনে হয় ভালো হতো, হ্যাঁ বলার পরে না করলে মনে হয় ভালো, এরকম হবে না। ঠিক আছে? তো 7 চক্র ব্যালেন্সিং করবেন। যদি না পারেন, সময় নেই স্যার অত, 21 মিনিট হচ্ছে না, তাহলে শুধুমাত্র রাম নাম করতে হবে। এখানে কোনো দেবতা হিসেবে আমি বলছি না, এটা হচ্ছে শব্দ ব্রহ্ম, শব্দের ভাইব্রেশন হিসেবে আমি বলছি। ঠিক আছে? আর যারা ইষ্টমন্ত্র জপ করেন, দীক্ষা নেওয়া আছে, তারা তো জপ করবেন, জপ তো করবেন, মেডিটেশন করবেন, মেডিটেশনের অনেক প্রসেস আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে 7 চক্র ব্যালেন্সিং করবেন, মেডিটেশন করবেন, মেডিটেশন করা তো আরো ভালো। তার সঙ্গে সঙ্গে ইষ্টমন্ত্র জপ, এত যদি সময় না থাকে তখন আপনি একটা ধরে চলতে হবে, করতে হবে। আর একটা জিনিস, প্রত্যেকটা কর্মের ফল কিন্তু ঘুরে আসে। অনেকে ভাবেন যে আসে না, অনেকে তো অসৎ কাজ করে খুব ভালোই আছে, হয়তো তার প্রারব্ধ কর্মের পূর্ণাদি এত, তার রানিং অসৎ কাজগুলোর এফেক্ট এখনই পড়ছে না, পরে পড়বে। এই জন্মে পড়বে, নয়তো পরজন্মে পড়বে, পড়তে বাধ্য। ওকে? অতএব যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু অন্যকে ঠকিয়ে এগিয়ে যাব এই মানসিকতা কিন্তু রাখবো না। আপনি 5 টাকার জিনিস 10 টাকায় বেচতে পারেন, সেটা আপনার ব্যবসা। ঠিক আছে? যে ব্যবসায়ী, সে বলে যে হ্যাঁ সত্যি করে বলছি যে দিদি বা দাদা আমার 1 পয়সা লাভ নেই, সে কিন্তু মিথ্যে কথা বলছে। তার কারণ আমরা জানি সে ব্যবসাটা করছে তো সেটা দিয়ে রোজগার করার জন্য। তাহলে যে আজকে চাকরি করছে, সে তো চাকরিটা করছে অর্থটা পাওয়ার জন্য। তাহলে যে ব্যবসাটা করছে সে তো প্রফিটটা করার জন্য করছে। কিন্তু যখন আপনি এই রকম ঠাকুরের নাম করে হোক বা এই রকম ভাবে আপনি কিছু নিজে থেকেই কথা বলে দেবেন, তখন কিন্তু আপনি কার্মিক একটা নেগেটিভ প্রসেসে আবদ্ধ হচ্ছেন। হ্যাঁ, আপনি বলবেন লোককে যে আমার এই দাম, আমার এই কোয়ালিটি, আমার এই জিনিস। আপনার যদি মনে হয় আপনি এটা নেবেন,
নিন, এর থেকে নিচে আমি নামতে পারবো না, তার কারণ আমাকেও তো করে খেতে হয়, এরকম একটা ব্যাপার। সেটাই বরং সঠিক কথা এবং সেটাই ঠিক। এখানে আপনি কোনো সত্যি কথা যতটা সম্ভব আপনাকে বলতে হবে না তো 5 টাকার ওপর আপনি 10 টাকা রাখছেন, 10 টাকার ওপর আপনি 2 টাকা রাখছেন, আপনার এই দাম, কারণ সবাই এটা জানে যে যারা ব্যবসা করছে কাজকর্ম করছে, হ্যাঁ, অ্যাস্ট্রোলজাররা যখন পাথর বিক্রি করে তারা কি বিনা প্রফিটে বিক্রি করে? কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার বলবেন যে আমার একদম আপনাকে দিয়ে কোনো লাভ থাকছে না দাদা, বলার দরকার নেই তো। তার যদি নেওয়ার থাকে, তার যদি মনে হয় আপনার কাছ থেকে কাজ হয়েছে, হবে, সে কিন্তু টানেই নেবে। কারণ এই কথাটা যখনই একটা জিনিস জানবেন, অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে হোক, শাস্ত্রীয় মতে হোক, যখনই হোক, শাস্ত্র মতেও বলতে পারে যে এই কবচটা করে দিচ্ছে, আমার কিন্তু কোনো পয়সাই থাকলো না, বুঝলেন তো, বলতেই পারে, বলার তো দরকার নেই। হ্যাঁ, তখনই বলবেন যখন আপনি একটা পয়সাও সেই জায়গা থেকে রাখতে পারলেন না বা রাখছেন না, তখন বলবেন যে এই খরচা, এই জিনিস আপনি এনে দিন, আপনার সামনে করে দেবো, আমার কোনো পারিশ্রমিক লাগবে না, আপনার যদি মনে হয় আপনি কিছু দেবেন তাহলে দেবেন, নয়তো আমার পক্ষে দিয়ে আসো, আমার কিছু লাগবে না। সেটা তো সবাইকে করবেন না, তাহলে আর সংসার জীবিকা জীবন চলবে কি করে? আমাদেরও কিছু সেবা করতে হয়, দুস্থ মানুষদের করবেন, ক্রিটিক্যাল মানুষদের করবেন, যাদের দেখবেন সত্যি খরচা করার উপায় নেই তাদের করবেন। 5টা মানুষের থেকে যখন পয়সা নিচ্ছেন, কিছু প্রফিট থাকছে, বছরের শেষে মাসের শেষে একজনের ফ্রিতে কাজ করে দেবেন। এই জিনিসগুলো রাখার চেষ্টা করবেন নিজেদের মধ্যে, তাতে কি হবে? আর যারা অ্যাস্ট্রোলজি করবেন, যারা পৌরোহিত্য কর্ম করবেন, যারা হস্তরেখা দেখছেন, তাহলে কি এসে বলছে লোকেরা? নেগেটিভ কথা বলছে না এসে। এই নেগেটিভ কথাটার আবরণটাকে কাটানোর জন্য চারদিকে 4 কোণায় সন্দক নুন রেখে আপনারা প্রেডিকশনে বসবেন। চারদিকে না যদি রাখতে পারেন, একটা কোণাতে একটা জায়গাতে সন্দক লবণ লিখে সে চেম্বারে বলছেন কি এটা, বা যেখানে করছি সেই জায়গাটায়? হ্যাঁ, চেম্বারে 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 করবেন। চেম্বারে যদি এক কোণায় আপনি রেখে দেন, কি আপনার চেম্বার কি কি এসে কি দেখতে যাচ্ছে নাকি? আপনার দু সাইডে তো আপনার দিকে থাকবে না, ক্লায়েন্ট তো একদিকে। কিসের মধ্যে রাখবো এটা, কাঁচের বাটি বা কোনো স্পেশাল কোনো জিনিসের মধ্যে? হ্যাঁ, কাঁচের বাটিতে রাখতে পারেন, জল রেখে জলের মধ্যে নুন দিয়ে রাখতে পারেন, বা এমনি নুন দিয়ে রাখতে পারেন, ফটকিরি রাখতে পারেন। তো আচ্ছা, এইগুলো হচ্ছে বিষয়। একটা কথা বলছেন, সেভেন চক্র আপনি আগের ক্লাসেও বলেছেন আমাদেরকে। তো সেভেন চক্র যেটা, সে পরাশর শাস্ত্রের কিছু জায়গাতে বলে যে গুরু ছাড়া করতে নেই, যখন তো আপনার চক্র বডির মধ্যে চালু হবে একটা অন্য যে জগতের শক্তি সৃষ্টি দেখুন করে, যে গুরু এইগুলো, কন্ট্রোল করতে পারে এটা না। এটা দেখুন দেখুন আপনাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে এগুলো একটা বেসিক জায়গা, এগুলো একটা বেসিক জায়গা। কখন আপনাকে গুরু ধরে করতে নেই? যখন একটা আপনি মন্ত্র জপ করে যাচ্ছেন নিরন্তর। শুনুন, সবকিছুর উপায় আছে, শাস্ত্রে বলা আছে কোনো গুরু ছাড়াও আপনি মন্ত্র জপ করে এগোতে পারেন। কখন? যখন সেই ডেডিকেশনটা প্রয়োজন। কখন বলে দিচ্ছি আপনাকে, আপনার প্রশ্নের উত্তরটা অনেকেই পেয়ে যাবে। যখন মহাদেব দেবাদিদেব শিবকে নিজের গুরু ধরে যে কোনো কার্যে এগোনো যায়, সেই ডেডিকেশনটা প্রয়োজন। আমি মানি না শিবকে, আমি শিবকে কিছুই বুঝি না, কিন্তু আমার প্রয়োজন এখন, আমি তো কিছু করতে পারছি না, তাই শিবকে গুরু ধরে এগোলাম, তা নয়। যার সেই ডেডিকেশন থাকবে, সে দেবাদিদেব মহাদেবকে গুরু ধরে যে কোনো মন্ত্র জপ করতে পারে। কিন্তু ঠিক স্যার আছে, ভাইব্রেশন যেটা হয়, ধরি ভাইব্রেশন তো বেরোয়। শুনুন, যেটা আমি করতে বলছি সেটা আহামরি ভাইব্রেশন এমন কিছু হয়ে উঠবে না। ঠিক আছে, প্রথম কথা কেন মানে বলছি, তার কারণ হচ্ছে মানসিক জায়গাটা স্থিরকৃত না করতে পারলে প্রেডিকশন করা যাবে না। মানসিক চঞ্চলতা নিয়ে কোনো প্রেডিকশন করা সম্ভব নয়। কারণ কারণ আপনি যখন কাউকে প্রেডিকশন করছেন, তার আগে আপনাকে একটা স্থির নিউট্রাল করতে হবে। হতে হবে, নিউট্রাল মানসিকতার হতে হবে, একটা আপনাকে স্বচ্ছ মানসিকতার হতে হবে, নিউট্রাল মানসিকতার হতে হবে। সেই হিসেবে আমি এই প্রসেসগুলো বলছি। এই প্রসেসগুলো এমন নয় যে আমার আগে কেউ বলেনি, আমার আগে অনেকেই বলেছেন, 100 জায়গাতে এগুলো দেওয়া আছে। এগুলো এমন গুপ্ত কিছু এখন নয় যে এগুলো গুরু ছাড়াই যে কেউ করতে পারবে না। গুরু মন্ত্র করতে পারবে না, দীক্ষা মন্ত্র করতে পারবে না। ঠিক আছে, দেখুন, মানুষের বোধের ওপরে কিছু নেই, মানুষের বিশ্বাসের ওপরে কিছু নেই। এরকম দেখা গেছে তার গুরু দীক্ষা হয়নি, গুরু মন্ত্র হয়নি, কিন্তু সে দেবাদিদেব মহাদেবকে বা কৃষ্ণ মন্ত্র ছোট থেকে জপ করছে। হ্যাঁ, সে কৃষ্ণকেই সে আধার করে রেখেছে, এবং সে কোনো দীক্ষাও নেয়নি, তাও নেয়নি, তবুও তার কৃষ্ণ প্রাপ্তি হতে পারে, তবুও তার হতে পারে। মানুষের গুরু কি? গুরু, গুরু হচ্ছে একটি মাধ্যম। হ্যাঁ, গুরু হচ্ছে একটি মাধ্যম। তাহলে কি, তাহলে বলবেন তাহলে কি স্যার সবারই কি তাই হতে পারে? এটা ভাবতে হবে, এটা কথার কথা নয়, সবার তাই হবে না। তার কারণ
যদি কারোর তাই হয়ে গিয়ে থাকে, তাহলে তার দেখা যাবে পারব্ধগত কর্মাদিতে এমন কাজ করা আছে, তার সেটা আশীর্বাদ হিসেবে আছে, তার সেটা কারোর আশীর্বাদ হিসেবে আছে, যে তুমি এই পথে চললে এত দূর তুমি এসেছো, আর কিছু পথ তুমি পরজন্মে অতিক্রম করবে এবং তুমি মুক্তি, আত্মার মুক্তি লাভের পথে এগোবে। এগুলো অনেক বিচার্য বিষয়, অন্য বিষয়ে চলে যাচ্ছি আমরা। তো অনেকে যারা আছেন, সেইগুলি যখন ক্লাস আমাদের হবে কিছু কিছু আমি আলোচনা করে থাকি, করব। তো সাধারণত এগুলো করবেন। কিছু আমরা দেখব নর্মাল গ্রহ এবং বক্রী গ্রহের মধ্যে পার্থক্য। নর্মাল গ্রহ বক্রী গ্রহ ব্যাপারটা কি এটা বোঝার চেষ্টা করব। বিভিন্ন হাউস আমরা যে প্রেডিকশন করি, আমাকে যদি কেউ বলে যে স্যার এর বিবাহিত জীবন কেমন হবে, তাহলে কি আমি সব গ্রহগুলো দেখা শুরু করে দেবো? আমি কি তাহলে সব ঘরগুলো দেখা শুরু করে দেবো? তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে, তাহলে তো প্রেডিকশনই করতে পারবো না। তাহলে কোন ঘরটা দেখবো? আপনাকে যদি বলে যে এই জায়গা সম্পর্কে একটু খোঁজ নিন, তো তখন আপনি কি করবেন? হয় রিলেটিভ থাকলে রিলেটিভকে ফোন করবেন, নয়তো কি করবেন, বন্ধু বান্ধব স্থানীয়কে ফোন করবেন, পরিচিতকে ফোন করবেন, তাই তো? করে জানবেন যে এই জায়গায় যাচ্ছি, কিভাবে যাব, এই জায়গাটা কোথায় বলতো। গুগল ম্যাপে দেখলেন, কিন্তু তবুও ফোন করে একটু কনফার্ম হয়ে গেল জায়গাটা কিরকম। বা কেউ যাচ্ছে, আপনি কাউকে পাঠাচ্ছেন, তো তাকে আপনাকে কোনো ইনফরমেশন কাউকে দিতে হবে। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে রাশিচক্রে, কুণ্ডলিতে যে রাশিচক্রটা আমরা তৈরি করছি, যেটা বা টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সেইখানে কোন ঘরটাকে আমি দেখব, কোন গ্রহটাকে আমি দেখব, বলবো কোন গ্রহটা নিয়ে বিচারে এগোবো, কোন ঘরটা নিয়ে বিচারে এগোবো, সেইগুলো সম্পর্কে জানা প্রয়োজন। নবতারা চক্র, স্বর্ণালী চক্র বিষয়ে আছে। নবতারা চক্র, স্বর্ণালী চক্র প্রেডিকশনের একটি পদ্ধতি বা মাধ্যম, সেটাও আমরা শিখবো কিভাবে সেইটা থেকে আমরা প্রেডিকশন করতে পারি। সংখ্যাতত্ত্ব সম্পর্কে একটা বেসিক আইডিয়া আছে। D9 চার্ট ক্যালকুলেশন আছে। D9 চার্ট মানে গ্রহের বলবত্তা D9 চার্ট থেকে দেখা যায়। মানে আমাদের একটি চার্ট তৈরি হয় যেটাকে লগ্ন চার্ট বলে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। এবার ওটাকে ভেঙেই আরেকটি সূক্ষ্ম চার্ট তৈরি করা হয় যেটাকে D9 চার্ট বলে। এই D9 চার্ট থেকে গ্রহের বলবত্তা, বিবাহ, বিবাহিত জীবন, এছাড়াও আরো কিছু জিনিস আমরা দেখতে পারি। তো সেটা সম্পর্কে আমরা একটু জানবো। আর বেসিক প্রেডিকশন এন্ড যোগ আছে। বেসিক প্রেডিকশন যোগ কি আছে? বেসিক প্রেডিকশন মানে বুঝতেই পারছেন, বেসিক প্রেডিকশন যে যে বিষয়গুলি আছে, গ্রহের কারকতা, রাশির কারকতা, এইগুলো থেকে যেটুকুনি আমরা জানতে পারি। আর দশা প্রেডিকশন, দশা প্রেডিকশন মানে এগুলো বেসিকের মধ্যেই আছে, কারণ আমাদের এই কোর্সটি সার্টিফিকেট কোর্স, যেটা আপনারা কমপ্লিট করলে জ্যোতিষ রত্ন সম্ভবত উপাধি পাবেন, উপাধি জ্যোতিষ রত্নই পাবেন। সেটা আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন সিলেবাস। তারপরে যারা গ্রুপে জয়েন করবেন তাদেরকে তো সিলেবাস দিয়ে দেওয়া হবে গ্রুপ ক্রিয়েট করার পরে। তো আমাদেরকে একটা পরিষ্কার ভিউ নিয়ে এগোতে হবে। কি পরিষ্কার ভিউ? আজকে আমি ক্লাস করতে এসেছি, 6 মাস পরে আমি যখন ক্লাস শেষ করে বেরোবো, যে যে বিষয়গুলি আমার পড়ানো হবে সেইগুলি, কারণ আজকে কিন্তু আমরা সেই স্বপ্নটা নিয়ে এগোচ্ছি যে আমি একদিন প্রেডিকশন করতে পারবো। কিন্তু আমি একদিন প্রেডিকশন করতে পারবো এই স্বপ্ন দেখার আগে কতগুলি কঠোর পরিশ্রমের প্রয়োজন, যে কঠোর পরিশ্রমগুলি না করলে আমি একদিন ভালো প্রেডিকশন করতে পারবো এটা বাস্তবে রূপায়িত হবে না। তার কারণ সম্ভব নয়। এ জীবনে কেউ ফাঁকিতে কোনো কিছু শিখতে পারেনি। ফাঁকি দিয়ে মহৎ কাজ হয় না, কঠোর পরিশ্রমের বিকল্প নেই। এই কথাগুলো ধ্রুব সত্য, যতদিন চাঁদ সূর্য পৃথিবী মানুষ থাকবে ততদিনই থাকবে। হ্যাঁ, তাহলে বলতে পারেন স্যার এরকম অনেকেই তো আছে, সে হয়তো কোনো কিছু জানে না কিন্তু দেখি তো অনেক কিছু করছে। আপনি কোন দিকে বলছেন? বাস্তবিক দিকে বলছেন, মানে তার হয়তো ক্লায়েন্ট হয়, এটা বলতে চাইছেন? তো এটাই হয়তো বোঝাতে চাইছেন। এই প্রশ্নগুলো আপনাদের হয়ে আমি আপনাদের করে নিচ্ছি, কারণ এই প্রশ্নগুলো আমরা ফেস করি। আর দ্বিতীয় কথা, আমি একটা সময় ছাত্রাবস্থা তো আমাকেও কাটাতে হয়েছে, তো অনেক সময় প্রশ্নগুলো উঠতো মন, কিন্তু এটুকুনি আমি জানি, তখনও জেনেছি, পরবর্তী ক্ষেত্রে আরো সেই জানা দৃঢ় হয়েছে, ফাঁকি দিয়ে কোনো কিছু হয় না। দ্বিতীয় কথা, প্রারব্ধগত কর্মাদি তাদের হয়তো একটু কোথাও বেশি আছে, যে ক্ষেত্রে তারা একটু বেশি সুবিধা পাচ্ছে, কিন্তু সেই কর্মাদিও এই ফাঁকির ফলে কোথাও একটা গিয়ে শেষ হবে। এবং এই জ্ঞান, এই শিক্ষা, এই ধারা কিন্তু আপনার শুধুমাত্র এই জন্মের নয়, এবং আপনি এই জন্মেই এটাকে শেষ করছেন তা না, আপনি কিন্তু পরজন্মেও এটাকে ক্যারি করছেন। আজকে যে সমস্ত স্টুডেন্টরা আমার সঙ্গে যুক্ত হচ্ছে বা যুক্ত হয়েছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো জন্মে, কোনো না কোনো ভাবে, কিভাবে আছে কিভাবে না আছে এটা বলা খুব কঠিন, বোঝা খুব সম্ভব না, সম্ভব না এটা বোঝা। আক্ষরিক অর্থে সাধারণ দৃষ্টিতে এই
কঠোর বাস্তব অর্থপ্রবণ অর্থ সংক্রান্ত পৃথিবীতে, অর্থময় সংক্রান্ত পৃথিবীতে বোঝা খুব কঠিন, কিন্তু কোথাও না কোথাও যোগসূত্র তৈরি হয়ে আছে। সেই যোগসূত্র কারোর সঙ্গে থেকে যাবে, সেই যোগসূত্র কারোর সঙ্গে কোথাও থেমে যাবে, সেই যোগসূত্র আবার কারোর সঙ্গে কখনো শুরু হয়। এটাই আমাদের তৈরি হয়ে এসছে, আমাদের জীবনেও এগুলো ঘটে, এইভাবেই আমরা চলতে থাকি। তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানবো। বেসিক্যালি বৈদিক অ্যাস্ট্রোলজি পরাশরীয় মতের উপরই ভিত্তি করে, বেদকে তো জ্যোতিষকে তো বেদের চক্ষু বলা হয়েছে। তো চক্ষু মানে কি? যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে জ্যোতিষশাস্ত্র শিখলে আপনি কালের ওপারে, কালের পারে যেতে পারবেন। কালের পারে মানে আপনি এই কালে বাস করছেন, কালের পারে মানে আপনার এমন একটা চক্ষু তৈরি হবে, বিশ্লেষণী ক্ষমতা তৈরি হবে, যেটা সম্পর্কে আপনি কালের পারে, ভবিষ্যৎ সম্পর্কে, কালের পারে মানে ভবিষ্যৎ সম্পর্কে আপনি প্রেডিকশনে এগোতে পারবেন। হ্যাঁ, তো আমরা বিষয়টিকে এইরকম ভাবে দেখি, বিশেষ করে আমি যখন পড়াবো আমি বিষয়টিকে এইভাবে দেখি, কারণ একটা পূর্ণাঙ্গ বিষয়, অ্যাস্ট্রোলজি অনেক বড় বিষয়, এবং সেই বিষয়ে আমাকে ধীরে ধীরে একেবারে বেসিকটাকে স্ট্রং করে ফেলতে হবে, বেসিকটাকে স্ট্রং করে আমাকে এগোতে হবে। হ্যান্ডের বিষয়েও তাই, বেসিকটাকে স্ট্রং করে এগোতে হবে। ওকে, একটা কথা বলছি এখানে, এক সেকেন্ড, মোটামুটি তো অনেকেই গ্রুপে আছেন, এক মিনিট। তো জিৎবাবুকে তো দেখতে পাচ্ছি, এছাড়া হস্তরেখার থেকে আর কেউ আছেন? স্যার সুলভ আছে স্যার। সুলভ আছেন, আমি সুলভ আছি, আছেন, সোমনাথ আছি। প্রকাশবাবু আছেন, ঠিক আছে। সোমনাথ বাবু, সোমনাথ বাবু মানে কি সোমনাথ চ্যাটার্জি না সোমনাথ চক্রবর্তী? সোমনাথ চ্যাটার্জি। অনেকেই আছে স্যার, অনেকেই আছি আমরা। স্যার হ্যাঁ হ্যাঁ, অংশুমান ঠিক আছে, চক্রবর্তী, স্যার অংশুমান হ্যাঁ হ্যাঁ চক্রবর্তী হ্যাঁ, আছি। বিশ্বনাথ চক্রবর্তী। হ্যাঁ, আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছেন সমস্ত কিছু। স্যার আমি আপনারা আছি স্যার, সৌম। সৌম রেই কি, তাই তো? হাওড়া। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, প্রলয় ঠিক আছে। চক্রবর্তী আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার প্রলয় চক্রবর্তী আছে। এরকম ভাবেই মনে রাখি। হ্যাঁ, গোপা আছেন, বিশ্বনাথ বাবু আছেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা অনেকেই আছেন, দীপায়ন আছেন, প্রলয় আছেন, ঠিক আছে। তো আমার বলার বিষয় হচ্ছে, এবারে আমরা জ্যোতিষশাস্ত্র যখন শিখবো, এবং আপনারা নিশ্চয়ই ডিপ্লোমাতেও ভর্তি হবেন বা হয়েছে, ডিপ্লোমা যখন, আমি ডিপ্লোমার কথাটাও একটু বলে দিই, যাদের সার্টিফিকেট কোর্সটা এখান থেকেও কেউ ডিপ্লোমায় ভর্তি হতে পারে, কিন্তু সার্টিফিকেট কোর্স তাদের করা থাকতে হবে অন্য কোনো সংস্থায়, বা সার্টিফিকেট কোর্সের যে বিষয়গুলি কমপ্লিট হয়েছে আমাদের, সেগুলি তার কমপ্লিট করা থাকতে হবে, তবে কেউ ভর্তি হতে পারবে ডিপ্লোমাতে। দ্বিতীয় কথা, অবশ্যই তারপরে আমরা একটুখানি নিজেদের মতো করে জিনিসগুলো দেখে নিয়ে তবেই তাকে ভর্তি করার বিষয়ে ভাববো। তো সার্টিফিকেট যারা কমপ্লিট করেছেন তারা তো ডিপ্লোমাতে ভর্তি হচ্ছেন। এইবারে যে বিষয়টা বলার বিষয়, জ্যোতিষশাস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে হস্তরেখা। হস্তরেখাটাকে কিন্তু এইবারে প্রথম 3 মাস ঠিক আছে, একটা ক্যাজুয়াল ব্যাপার ছিল হয়তো, এইবারে কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু জ্যোতিষশাস্ত্র হস্তরেখা দুটোকেই কিন্তু আপনাদেরকে করায়ত্ত করতে হবে। আর কিন্তু ফাঁকি দিলে চলবে না, ফাঁকি দেওয়ার জায়গা আর নেই। এইভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। কিছুটা সময়, বছর দেড়েক দুয়েক ঠিক মতো দিতে পারলেই একটা জায়গায় উপনীত হওয়া যাবে। তারপরে সারা জীবন পড়ে আছে, প্র্যাকটিস করবেন, তার সঙ্গে সঙ্গে পড়াশুনো করতে হবে। পড়াশুনো থেমে থাকলে হলো না, স্যারের কাছে পড়া হয়ে গেছে, আমাদের সংস্থায় পড়া হয়ে গেছে, পাস করে বেরিয়ে গেলাম, আর ওসব দেখলাম না কোথায় কি চলছে না চলছে, বইপত্র, ওগুলো ওরকম করলে চলবে। ওকে, আপনাদের এবারে এক এক করে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আগে আমি প্রশ্ন নেব, এক সেকেন্ড সুলভ বাবু একটু দাঁড়ান, আগে আমি প্রশ্ন নেব যারা আমার অ্যাস্ট্রোলজি হ্যান্ডের ক্লাস করেননি তাদের বাদ দিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা আগে করুন, যারা আজকে নতুন জয়েন করছেন, নতুন শুনছেন। স্যার বলবো? আপনি তো হ্যান্ডের ক্লাস করেন, আপনি একটু দাঁড়ান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, যারা নতুন আজকে আমি তাদেরকে বলছি। হ্যাঁ, গণেশ বাবু তো? স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি একেবারেই নতুন, আমি নতুন ভাবে শিখতে চাই, আমি অ্যাস্ট্রোলজি কিছুই জানি না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি পৌরোহিত্য কর্মের সঙ্গে যুক্ত আছেন? বুঝতে পারছেন না স্যার? আপনি কি পৌরোহিত্য কর্মের সঙ্গে যুক্ত আছেন?
হ্যাঁ স্যার, আমি পৌরোহিত্য কর্মের সাথে যুক্ত আছি। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, না শেখার কিছু নেই। আমরা এখানে যারা আছে তারা প্রথম থেকেই সবাই শিখছে, ক্লাসটা প্রথম থেকেই হবে, প্রথম দিন থেকে। একটাই বলার বিষয়, সিরিয়াসলি পড়বেন। 2 মাস ছাড়া ছাড়া আমি কিন্তু ট্রায়াল একটা এক্সাম নেব, এটা কিন্তু আমি হ্যান্ডেড, যারা ছেলে মেয়ে আছে তাদেরও আমি বললাম। এবং এটা কিন্তু আমি পার্সোনালি নেব, মানে একদম অডিও অন থাকবে, আমি কোশ্চেন নেব। খাতায় লেখা খাতায় লেখা না, খাতায় লেখা হবে সেই 6 মাস পরে যখন ফাইনাল এক্সাম হবে। কিন্তু প্রত্যেক 2 মাস পরে আমি কিন্তু, হ্যাঁ, লং কোশ্চেন করব না, শর্ট টাইপ কোশ্চেনই করব। কিন্তু এবারে কিন্তু আমার যে বিষয়টি সেটা হচ্ছে যেন সবাই, এইবারে কিন্তু আপনারা একটা সিরিয়াস জায়গায় যাচ্ছেন, অ্যাস্ট্রোলজি যারা শুরু করছেন তারাও, এবং যারা অলরেডি 3 মাসের কোর্স কমপ্লিট করে 6 মাসে ঢুকছেন, তাহলে কিন্তু তারা একটা সিরিয়াস জায়গায় যাচ্ছে। এবারে সেই জায়গায় কিন্তু এখানেও আমি 2 মাস ছাড়া ছাড়া একটা পরীক্ষা নেব। পরীক্ষা বলতে কি, পরীক্ষা কথাটা বলছি, ক্লাস টেস্ট বলতে পারেন, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা তো হবে 6 মাস পরে, ক্লাস টেস্ট। আপনারা কতটা কি এগোচ্ছেন? ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি প্রশ্ন শুনবো, এক সেকেন্ড। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আগের দিনও বললাম, এইবারে ভিডিওটাকে অন করে আপনাদের বসতে হবে। খুব যদি কঠিন পরিস্থিতি থাকে, পরিবেশ যদি খুব একটা প্রবলেম থাকে, তাহলে আপনারা অবশ্যই সেই সময়টুকু অফ করে দেবেন, বলে দেবেন স্যার আমি তাহলে এখন একটু অফ রাখছি, অফ রাখলেন। আর ক্লাস যখন করবেন, ক্লাসের সঙ্গে যেন ফোনের সামনে, মানে ফোন একদিকে আর আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, যদিও আমার ক্লাসে হয়নি, অন্য স্যারেদের ফিডব্যাক আছে, তো আমি চাই না সেরকম কেউ এইভাবে ক্লাস করুন। কারণ রেকর্ডিং আপনারা সবাই পেয়ে যাবেন, সংস্থার তরফ থেকে আপনাদের রেকর্ডিং ভরে ভরে দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই রেকর্ডিং কতটা আপনারা পরে শুনে, 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা 15-20 মিনিটের ক্লাস, সেই জায়গায় আপনারা একটা একটা সমস্ত কিছুই লাইভ একটা জিনিসের ইম্প্যাক্ট আলাদা, আর রেকর্ডিং জিনিসের ইম্প্যাক্ট আলাদা। রেকর্ডিং তো আপনার থাকলো সারা জীবনের পুঁজি, যখন খুশি চালিয়ে নেবেন, যখন খুশি চালিয়ে নেবেন। বুঝতে পারলেন না, আবার শুনে নি স্যার কি বোঝালো, আমি কি প্রশ্নটা করেছিলাম, বা অন্য কেউ কি প্রশ্ন করেছিল, তার কি উত্তর স্যার দিল, এটাও আমার প্রশ্ন ছিল নিজের, আমি করতে পারিনি, আরেকজন করেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই রকম ভাবে সিরিয়াসলি করতে হবে। ওকে, তারপরে আরেকজন, যারা ক্লাসে জয়েন করেননি, মানে ক্লাসে জয়েন করেননি মিন্স যারা আমার অ্যাস্ট্রোলজির হস্তরেখার ক্লাস করেননি 3 মাসের, তারা বাদ স্যার দিয়ে প্রণাম, তার। আমি হ্যাঁ স্যার বলুন। প্রণাম, আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে বলছেন? হ্যাঁ, আপনার নামটা একটু স্যার, বলবেন। আমি শ্রীমৎ নয়নানন্দ ব্রহ্মচারী। ওকে ওকে, আপনি কোনো আশ্রমের সঙ্গে যুক্ত না আপনি স্বাধীনভাবেই? হ্যাঁ, আমি আশ্রমের সাথে যুক্ত, বিশ্বজনীন মহাচৈতন্য প্রতিগণ সংঘ। ওকে, ওটা কোথায় অবস্থিত বাংলাদেশের? এটা সিলেট। সিলেট। ওকে, ঠিক আছে, বলুন। আচ্ছা স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি নতুন জয়েন করেছি, হুম, পৌরোহিত্য কর্মের সাথে যুক্ত আছি। ওকে। ওম পণ্ডিতের বেশ কয়েকটা পৌরোহিত্য কর্মের সাথে যুক্ত আছি। হুম, তো আপনি যে স্যার বললেন টাইম অফ বার্থ, টাইম অফ প্লেসটা, যেটা প্লেস, হুম। তো এই প্লেসটা তো স্যার আমাদের ওই যে আপনি যে সফটওয়্যারের কথা বললেন, সেটা কি বাংলাদেশের সাথে মিলবে? হ্যাঁ 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 হ্যাঁ, ও সারা পৃথিবীর সঙ্গে মিলবে। ওখানে আচ্ছা বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে, আমি ইন্ডিয়া আচ্ছা সিলেক্ট করব। পার্থক্য কিছু না, 30 ঘন্টার 30 মিনিটসের পার্থক্য, আচ্ছা 30 মিনিটের পার্থক্য। ঠিক আছে, এটা একটা ওভারঅল পার্থক্য, মানে আইএসটি আর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে। কিন্তু তার মানে তো এটা নয় আমি হাবড়া টোপকে যখনই বাংলাদেশ ঢুকলাম, আপনি বেনাপোল টোপকে টাকি হয়ে ওদিক দিয়ে যখনই বাংলাদেশ ঢুকলাম, তখনই তার বার্থ টাইমটা 30 মিনিট হয়ে গেল, সেগুলো সব আমি দেখিয়ে দেবো। কিন্তু আমার বলার বক্তব্য, সারা ভারতে যে স্ট্যান্ডার্ড টাইমটা ধরা হয়, যেমন এখন আমাদের এখানে 10টা, আপনার ওখানে বাজে কটা বাজে বলুন? শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমাদের কটা এখানে বাজে বলুন? 30 মিনিট আমাদের এখানে বেশি হয়। হ্যাঁ, তাহলে কটা বাজে? 10:30টা বাজে, প্রায় বাজতে সাড়ে যাচ্ছে। 10টা বাজে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাই পার্থক্য, আর কিছু না। সফটওয়্যারে সব করা আছে, সফটওয়্যার যারা তৈরি করছে তারা শুধুমাত্র তো ইন্ডিয়ার জন্য করেনি, তারা সারা বিশ্বের জন্য করেছে, যা তাদের সফটওয়্যারটা যাতে সবাই ব্যবহার করতে পারে, তারাই না সেই জন্য করেছে। তো কোনো অসুবিধা নেই, একদম মন দিয়ে পড়বেন, এবং বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে দেবেন। যারা যারা করতে চায়, ভালোভাবে করতে চায়, নিজে দাঁড়িয়ে প্র্যাকটিস করে সব জায়গায় ছড়িয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার, অবশ্যই অবশ্যই সব স্যার। জায়গায় ছড়িয়ে দেবেন। আপনাদের সেই রকম ভাবে যদি শাস্ত্র, এটা তো শাস্ত্রের একটা অঙ্গ, তার আলাদা কিছু না। ব্যাপারটা হচ্ছে এটা জানা থাকলে, সঠিক ফলাদেশ থাকলে, আমি আমার বিপদ থেকে রক্ষা করতে পারি, রক্ষা পেতে পারি, অন্যকে রক্ষা করার সাহায্য করতে পারি। এটা আপনাদের ছাত্রের মধ্যেও আপনি শিক্ষামূলক হিসেবে আপনি ছড়াতে আমি পারেন। আমি সোমেন দত্ত বলছি। হ্যাঁ বলুন।
আমি তন্ত্রের ক্লাসের স্টুডেন্ট, ঠিক আছে? তন্ত্রের ক্লাস তন্ত্র। করছেন তাই বলছেন? তন্ত্রের ক্লাস করছেন তাই হ্যাঁ, তো? কোথা থেকে হ্যাঁ। বলছেন আপনি? আমার বাড়ি ব্যারাকপুর, আমি নর্থ বেঙ্গলে থাকি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, বলুন। কাজের সাথে চলে গেছে। তো কথা হচ্ছে, আমি অ্যাস্ট্রোলজার করেছিলাম, কিন্তু সেখানে হাতে কলমে ছক বিচার করা শেখায়নি। আপনি কি সেটা শিখিয়ে দেবেন কম্পিউটার বাদ দিয়ে? হ্যাঁ, আমি কি বললাম যে আমাদের গ্রহর অবস্থান মানে একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমি পেলাম, সেইখান থেকে কিভাবে আমি একটা চার্ট তৈরি করতে পারি সেটা আমাদের শেখানো হবে। হ্যাঁ, সেটা শেখানো হচ্ছে, সেটা কিন্তু আমাদের ইয়ে ছাড়া, সফটওয়্যার সফটওয়্যার ছাড়া বলছি, আমি হচ্ছে সফটওয়্যার ছাড়া বলছি, হ্যাঁ, সফটওয়্যার ছাড়া শেখানো হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই জানতে চাচ্ছিলাম শুধু, মানে ওটাতে পুরো মানে শিখিয়ে দেবেন তো, সফটওয়্যার হ্যাঁ ছাড়া? হ্যাঁ হ্যাঁ, শিখিয়ে দেওয়া হবে, হবে হবে হবে। স্যার আমি আর quick one যাদের বলছি। ডেট অফ হ্যালো। যাদের ডেট অফ বার্থ নেই, মানে তাদের ক্ষেত্রে আমাদের যে পুষ্টি বিচার আছে শুনুন, সেক্ষেত্রে আমি সেটা আপনাদের নিয়মটা শেখাচ্ছেন? বলে দিচ্ছি, এই প্রশ্নটা আরেকজনেরও থাকতে পারে, অনেকেই থাকবে। যাদের ডেট অফ বার্থ নেই, পরবর্তী ক্ষেত্রে আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজির অনেক প্রসেস আছে, সেখান থেকে ডেট অফ বার্থ ছাড়া লোকেরও প্রেডিকশন করা যায়, হ্যান্ডের মাধ্যমে করা যায়। তাছাড়াও হোরারি পদ্ধতি আছে, আলাদা আছে, সেগুলো সব পদ্ধতি সবকিছু তো সার্টিফিকেটের মধ্যে থাকে না, তার ধীরে ধীরে যে কোর্সগুলি আছে সেগুলির মধ্যে সেগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, আপনাকে তো আগে এবার ডেট অফ বার্থ দিয়ে মানুষের যে চেহারার অঙ্গ প্রত্যঙ্গ, মানে সমুদ্রিক জ্যোতিষ যেটা বলি, সংখ্যাতত্ত্ব, সেটা কি 6 মাসের মধ্যে থাকছে? ধরুন একজনের বডি ল্যাঙ্গুয়েজ, হাতের আঙ্গুলগুলো এবং যেরকম চেহারা গুলো আসে, সেটা থেকে কি আমরা কিছু বলতে পারছি? দেখুন, সেরকম কি যখন কোনো টোটকা আছে? বলে দিচ্ছি আপনাকে, যখন আপনি একটি রাশির কারকতা পড়বেন, সেই রাশির মধ্যেই একটা অবয়ব থাকবে, ঠিক আছে? কিন্তু সমস্ত কিছু ফাইনালাইজ করে একটা জায়গায় আসা অত সোজা বিষয় নয়। এটা একটি এমন নয় যে একটি ক্লাসেই সেটা সম্পূর্ণ। এগুলো হচ্ছে ট্রাই অ্যান্ড এরার মেথড, বিভিন্ন রকম পড়াশুনোর। এটা আপনারা যখন শুরু করবেন তখন বুঝতে পারবেন, গ্রহের কারকতা, রাশির কারকতা, লগ্নের কারকতা, সমস্ত কিছু নিয়ে তার লগ্নের ওপর, চেহারার কথা বলছেন, লগ্ন, তার ওপর কোন গ্রহের দৃষ্টি আছে, সেই জায়গা থেকে কতটা নিতে পারে, কতটা ছাড়তে পারে, কতটা গ্রহণ করছে, এত কিছুর ওপর একটা মানুষের শরীর সম্পর্কে বলা এত চারটিখানি কথা না। হ্যাঁ, বেসিক জায়গা তো অবশ্যই আপনাদের একটা জ্ঞান তৈরি হবেই, সে তো কারো কথাতেই থাকবে, অবশ্যই হবে। ওকে, আর কে বলছেন? স্যার আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আমি ভোলানাথ কর্মকার বলছি স্যার। হ্যাঁ, এক সেকেন্ড, দুর্গাপুর থেকে যিনি বলছেন বলুন। প্রদীপ বাবু। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যেটা আমার বৈদিক জ্যোতিষের সার্টিফিকেট কোর্সটা করা আছে, জ্যোতিষ বিদ্যাপীঠ। দেখুন, আমি সেগুলো তো বলতে পারবো না। আপনাকে যেটা হচ্ছে যে আমাদের দেখুন, প্রত্যেকটা জায়গার একটা পড়ানোর পদ্ধতি বা কৌশল আলাদা থাকে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা পড়াই, বা আমাদের একটা থাকে, মানে প্রত্যেকটা স্যার ওয়াইজও আলাদা থাকে। সিলেবাস এক, অন্য স্যার পড়াবেন তার মতো করে, তার একটা দৃষ্টিভঙ্গি ছাত্রের মধ্যে রিফ্লেকশন তৈরি হবে, রিফ্লেক্ট হবে। আর অন্য স্যার পড়াবেন একই বিষয়, কিন্তু কিছু জিনিস এক তো থাকবেই। যেমন আমি নবতারা চক্র যেভাবে পড়াবো, অন্য স্যার যেভাবে পড়াবেন, নবতারা চক্র তো আর আলাদা হয়ে যাবে না, কিন্তু অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা আদার্স জিনিসগুলি কিছু তো আলাদা হয়। আমরা তো পড়ে আসছি, স্যার টু স্যার তো ভ্যারি করে, এটা তো অস্বীকার করলে চলবে না। এইরকমই সংস্থা টু সংস্থাও ভ্যারি করে, ঠিক আছে? তো আমি বলবো আপনি প্রথম থেকে শুরু করুন, সেটা রিভাইজও আপনার ক্ষেত্রে হয়ে যাবে, এবং প্রথাগতভাবে সেই, কারণ আমি যখন ডিপ্লোমাতে পড়াবো বা ডিপ্লোমা করব, তখন যে বিষয়গুলো আমি কিন্তু সার্টিফিকেটের সঙ্গে কানেক্ট করবো, আমরা স্টুডেন্ট গুলোকে আমি তো তৈরি করব, তখন কিন্তু সেইভাবে থাকবে। তো আমি চাইবো আপনি সেইভাবেই এগোন। ঠিক আছে, ওকে স্যার। ভালো বই ক্ষতি হবে না, এইটুকুনি বলবো। হ্যাঁ, ঠিক, বলুন। আর একটা জিনিস স্যার। স্যার আমি নোটগুলো কি আমরা সাফিসিয়েন্ট পাচ্ছি? ভোলানাথ স্যার কর্মকার। একটু আমাকে বলার সুযোগ দিবেন। হ্যালো, এক সেকেন্ড, হ্যালো, এক মিনিট, স্যার। ভোলানাথ বাবু বলুন। ভোলানাথ বাবু বলছি স্যার, হ্যাঁ স্যার বলছি যে আপনি স্যার বললেন যে প্রারব্ধ কর্মফল আমাদের ভোগ করতেই হবে, কিন্তু স্যার প্রারব্ধ কর্মফল যদি ভোগ অবশ্যম্ভাবিক হয়, তাহলে প্রতিকারের বাস্তবতাটা স্যার কতটুকু, এটা যদি একটু বলেন। না না, বুঝতে হবে। এই সমস্ত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। শুনুন, প্রারব্ধ কর্মাদি সেটা নয়, সমস্তটাই কর্ম। আমরা যেটা ভাগ্য বলছি, আমরা কি বলি? ও ভাগ্যের জোরে পেয়েছে বা ভাগ্যের মতো পেয়েছে, তাই তো? এটাই আমি তো বলি, ভাগ্য দোহাই দিই, ভাগ্যের কথা বলি।
সেটাও তো হ্যাঁ। কর্ম, হ্যাঁ সেটাও তো আপনার কর্ম। আপনার পূর্ব জন্মান্তরের যে অভ্যাস, সেটা আপনার সংস্কার। ধরুন আপনি এক জন্মে আচ্ছা পূজারী হলেন, পরের জন্মেও পুজো করলেন, তারপরের জন্মেও পুজো করলেন, তাহলে আপনার সেটা হয়ে গেল সংস্কার। পরের জন্মে জন্মানোর পরেই আস্তে আস্তে দেখছেন এটা পুজোর প্রতি টান জন্মাচ্ছে। হয়তো বাড়ি থেকেও পুজোই করে না, হুম হয়তো আপনি ব্রাহ্মণ ঘরের সন্তানও না, কিন্তু একটা টান জন্মাচ্ছে। হুম। তার মানে এইটা সংস্কার হিসেবে ধরে ঢুকে গেছে আপনার মধ্যে। প্রারব্ধগত কর্ম মানে, দেখুন ওটা এসব কিছু বলতে গেলে অনেক কিছু ব্যাপার থাকে। দৃঢ় কর্মাদি থাকে, অদৃঢ় কর্মাদি থাকে, কর্মের অনেক ভাগ থাকে, ঠিক আছে? তো আপনি রেমেডি করে এমন করে দিতে পারবেন না যে বাড়িটাকে সেটাই পুরো ভেঙে দিতে হবে, সেই বাড়িটাকে আপনি চুনকাম করে প্লাস্টার চুটিয়ে দাঁড় করাতে পারবেন না। সেটাই রেমেডিটাও স্যার বলছি। ততদিক কাজ করে যখন পুরো বেস হিলে যাবে না, যখন পুরো বেস হিলে যাবে তখন আর চুনকাম করে প্লাস্টার করে রং করে সৌন্দর্যায়ন করে কোনো লাভ নেই। না এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আপনি ক্লাসে জয়েন করেছেন? স্যার আমি তন্ত্রের ক্লাসটা করি। তন্ত্রের ক্লাসটা করেন? তন্ত্রের ঠিক, ওকে ওকে। যদি মনে হয় আপনি করবেন জয়েন, আমাদের পরের সপ্তাহ থেকে শুরু হবে। ওকে। ঠিক আছে। আর আর হ্যালো আর স্যার। কেউ কিছু বলুন। হ্যাঁ, বিকাশ বাবু। হ্যালো স্যার। স্যার আমাকে একটু হ্যাঁ, বলার স্যার সুযোগ দিন। কে? রবিন বাবু? স্যার আমি নামটা ব্রহ্মানন্দ বলছেন? আচার্য বলছি বাঁকুড়া থেকে। ঠিক আছে, এক সেকেন্ড ধরুন তো, 1 মিনিট। হ্যাঁ বলুন। স্যার আমি একটু পরে জয়েন করেছি এবং নতুন, তো আমি কুষ্টি বিচারটা শিখতে চাই ঐকান্তিক ভাবে। আমার বাবা করতেন, বর্তমানে তিনি জীবিত নেই, তাহলে সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। হুম। তো কুষ্টি বাবার বিচার বাবার নথিপত্র আছে তো আপনার কাছে, না সেগুলোও নেই আর? বাবার কোনো সার্টিফিকেট নেই, কিন্তু বইপত্র এগুলো আছে। না না, বাবার সার্টিফিকেটের দরকার না। বাবার যে চর্চা করতেন, তার যে চর্চা করার অনেক সময় খাতা থাকে, লেখা থাকে, হ্যাঁ, এই সমস্ত জিনিস মানে কি বই থাকে, আমি এটাই বলতে চাইছি। আছে তো ওগুলো? হ্যাঁ বই কিছু কিছু রয়েছে। হুম। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার, সঠিকভাবে যাতে আমি স্যার শিখতে 3টা পারেন, আমার সেটা আপনাদের প্রতি যারা ক্লাস করেছে তারা জানে, 3 মাসের ঐকান্তিক প্রচেষ্টা দেখুন আপনাদের তৈরি করা আমার দায়িত্ব, ঠিক আছে? কারণ এটুকুনি আমি জানি, আমার কাছ থেকে যদি আমার স্টুডেন্ট আমার থেকেও বড় হয়ে বেরোয়, তাতে আমার খুশি বই আর কিছু আমি হব না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, প্রত্যেকে তার নিজের কর্মের ফলে, সেটা এই জন্মের কর্ম হোক, পূর্ব জন্মকৃত কর্ম হোক, যাই কর্মের হোক, সেই কর্মের ফলেই তার হচ্ছে পাথেয়, সেটাই তার পাথেয়, তার পথ সে তৈরি করে। অতএব আপনি যদি আমার থেকে আরো মন দিয়ে পড়াশোনা করেন, আরো ডিপলি নলেজ নেন, আরো বেশি দিন অধ্যয়ন করেন, অনেক বড় হয়ে উঠবেন, এতে কোনো দ্বিমত নেই। আমি আজ পর্যন্ত স্টুডেন্ট, আমি আজকে 10 থেকে 15 বছর স্টুডেন্ট পড়াই, এতে কোনো দ্বিমত নেই যে একজন স্টুডেন্ট তার অধ্যাবসায়, আজকে স্টুডেন্ট, আজকে তো আমিও স্টুডেন্ট ছিলাম, আজকে আপনিও স্টুডেন্ট, খালি পালা বদল ঘটেছে। আজকে আমি ফোনের এপারে, আপনি আজকে ফোনের ওপারে। আজ থেকে 10 বছর পরে আপনি ফোনের এপারে, আপনার ওপারে আরো অনেকজন। এইটা মনের মধ্যে রাখতে হবে যে আমাকে সেই জায়গায় উত্তীর্ণ হতে হবে, সেই জায়গায় এগোতে হবে। আর আপনাদের সঙ্গে যাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে, এমন নয় যে কোর্স শেষ করে দিচ্ছেন বলে স্যারকে আর ফোন করা যাবে না, আমি এই রকম ভাবে করি না। হ্যাঁ, সেটা ঠিকই আছে, হয়তো আমি ব্যস্ততায় থাকবো, কোনো সময় আমি আপনাকে বলবো পরে জানাচ্ছি বা কিছু, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু সেই জায়গাটাও আপনাদের দেখতে হবে। সবকিছু বিষয়ে এইভাবেই আমরা এগিয়ে চলি, তো আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ স্যার, আর আমি দুটো কথা বলতে চাই। বলি, জন্মকুণ্ডলীর ওই ইয়েটা লগ্নটা আপনি হাতে কলম শেখাবেন, আর ওই দশা, ক্ষেত্র বিচার এবং প্রতিকার, এই বিষয়গুলো কি ডিটেলসে করানো হবে? দশা কিভাবে বিভাজন হয় সেটা তো আছে। ক্ষেত্র বিচার বলতে কি ক্ষেত্র বিচার বলছেন? গ্রহের যে 12টা, তনু, ধন, সহজ, বন্ধু, পুত্র, রিপু, জায়া, নিধন, ধর্ম, কর্ম, আয় আর ব্যয়, এই সত্যি ক্ষেত্রগুলো। কথা বলতে কি, এটা একটি সার্টিফিকেট কোর্স, সেখানে একটি সিলেবাস আছে, যে সিলেবাসটা আপনারা ওয়েবসাইট থেকে পেয়েছেন বা কোর্সে জয়েন করলে দিয়ে দেওয়া হবে। সেখানে অবশ্যই একটা তো ডিউরেশন আছে। একটা হ্যাঁ 12 মাসের কোর্সের কন্টেন্ট তো 6 মাসে হতে পারে না, একটা 2 বছরের না 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 কোর্সের না। কন্টেন্ট তো 6 মাসে হতে পারে না। 6 মাসে যেটা দেওয়ার
সেটা দেওয়া আছে। হ্যাঁ, এই সমস্ত বিষয়ে অবশ্যই একটা বেসিক আইডিয়া দেওয়া হবে, কিন্তু আচ্ছা সেইরকম ভাবেই আমরা এগোবো। দেখুন, এই জিনিসটা হচ্ছে যে আমাদের সবারই লক্ষ্য আলটিমেটলি প্রেডিকশন করা, সেই কারণে আমরা কোর্সে ঢুকছি, কোর্সে এগোবো, কিন্তু এটা নয়, এই লক্ষ্যটা নয় কিন্তু যে 6 মাসের পরেই আমরা দারুণ অ্যাস্ট্রোলজার হয়ে উঠবো, সেটা সম্ভব নয়। এটা একটা পথ, যে পথটাকে আপনাকে আরেকটু চলতে হবে। এখনকার দিনে রেডি টু ইট ফাস্ট ফুডের যুগে এটা সম্ভব নয়। পৌরোহিত্য আপনি 6 মাসের মধ্যে অসাধারণ পুরোহিত হয়ে উঠতে পারবেন? আপনাকে তো শ্লোকগুলো মুখস্থ করতে হবে, আপনাকে তো প্রক্রিয়াগুলো জানতে হবে, আপনাকে তো গুরু সঙ্গ করতে হবে। গুরু সঙ্গ না করুন, আপনাকে তো সেই জায়গায় কাজগুলো দেখতে হবে, কর্মাদিগুলো আপনাকে তো প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে, তবে না আপনি একজন ভালো পৌরোহিত্য অন্যের বাড়িতে গিয়ে করতে পারবেন সেলফ। হ্যাঁ একদম একদম। এটা প্রসেস, এই প্রসেস কিন্তু থামবে না। আপনার বাবা কত বছর হলো গত হয়েছেন? বাবা 2020-তে গত হয়েছে। যাই হোক, খুবই রিসেন্ট আর কি, 4 বছর 3 বছর 4 বছর। যাই হোক, বাবা থাকাকালীন যদি আপনি জিনিসটা নিয়ে আর একটু অধ্যয়ন করে নিতেন, তাহলে বাবার থেকে তো বড় গুরু আর কেউ না, তাহলে খুবই সুবিধা। যাই হোক, ওনার আত্মার মানে শান্তি হবে। কারণ আমরা যারা অ্যাস্ট্রোলজি করি, কারণ আমারও নিজের সন্তানাদি আছে, আমরা যারা করি তারা চাই যে এই ধারাটা যেন আমাদের সন্তানের মধ্যে প্রবাহিত হয়। এবারে সেই চাওয়াটা সবসময় তো রূপায়িত হয় না, কিন্তু কোনোদিন যদি আপনি করেন, আপনার বাবার থেকে খুশি আর মনে হয় কেউ হবে না এই পৃথিবীতে। ঠিক আছে, সেটা আপনিও ভালো জানেন। স্যার আর একটু বলছি, ওই কোর্সের ডিটেলস গুলো একটু করে দিবেন, আর ওই ফিস টিজের ব্যাপারগুলো কি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবো? বিশ্বনাথ বাবুর সঙ্গে আপনি যোগাযোগ করে নেবেন, ওই নাম্বার আছে, উনি সব বলে দেবেন। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? দেব যারা স্যার বলছিলাম, হাত দেওয়া যে ক্লাসটা আছে না, এদের, জিৎবাবু একটু দাঁড়ান, আগে এদেরকে মেটাই। স্যার বাইরের আর কি আছে? স্যার পরবর্তীতে কেপি পদ্ধতিতে একটু আলোকপাত করা হবে। কেপি পদ্ধতিতে পরবর্তী ক্ষেত্রে কি আলোকপাত করা হবে? কেপি একটি ইন্ডিভিজুয়াল পদ্ধতি। কেপি পদ্ধতি শিখলে বৈদিক অ্যাস্ট্রোলজি গুলিয়ে যাবে। আগে একটি করে পথ এবং পন্থা ধরে সেই জায়গায় মাস্টার করতে হয়, সেই জায়গাটা ধরে আপনাকে সলিডিটি আনতে হয়, তারপরে কেপি, নয়তো গুলিয়ে যাবে, তো সব গুলিয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। বলছি যে স্যার পরীক্ষাটা যে লাস্টে হবে সেটা কি অনলাইনে হবে না যেয়ে দিতে হবে? পরীক্ষা সব যা হবে অনলাইনে হবে, কোথাও এসে কিছু পরীক্ষা দিতে হবে। আচ্ছা, ওকে, বছরে আমাদের একটি করে সাক্ষাৎকার মানে সেমিনার হয়, তখন আপনাদের হার্ড কপি সার্টিফিকেট সেই সেমিনারে দেয়া হবে। তাছাড়া সফট কপি সার্টিফিকেটে আপনাদের ওয়েবসাইটে, এই যে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিছুদিনের মধ্যে ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। পরীক্ষা দিলে সেখান থেকেই রেজাল্ট, মার্কশিট সমস্ত কিছু আপনারা ভার্চুয়ালি দেখতে পাবেন। হার্ড কপি পরীক্ষা যখন আপনার সেমিনার হবে তখন হার্ড কপি দেয়া। ওকে, আর কেউ বাইরের নেই তো? ওকে, এবারে ঠিক আছে, জিৎবাবু বলুন, জিৎবাবুকে দিয়ে শুরু করি, বলুন। স্যার বলছিলাম যে হাত দেওয়া ক্লাসটা চালু হবে ডিপ্লোমাটা, ওইখানে এবারে কি কি শিখবো আমরা এক্সট্রা, মানে এখানে কি পাবো, প্রতিকার পাবো এখানের মধ্যে কিছু? সিলেবাস দিয়ে দেওয়া হবে, আমি বলে দিয়েছিলাম তো, ক্লাসেই বলে দিয়েছিলাম। রেকর্ডিং আছে তো, রেকর্ডিং দেখবে, লাস্ট দুটো ক্লাসের রেকর্ডিং দেখবে, ওখানে পেয়ে যাবে। না মানে স্যার কোশ্চেন যে গ্রুপে যে শিখছিলাম আমরা এখন সার্টিফিকেটে, এই ক্লাসে যে শিখবো এখানে কি প্রতিকারের সময় শিখবো নাকি ডিপ্লোমাতে ভাগ দিয়ে শিখবো ফার্স্টে? শুভ অশুভ? না দেখো, হাতের সবে মাত্র একটা জায়গা বেসিক শুরু হয়েছে, তবে আমি বেসিকের মধ্যে কোনো কিছু চাপ দিইনি আজ পর্যন্ত, তোমাদের কোনো কিছু চাপ দিইনি। কোনো প্রশ্ন করলেও আমি বেশিরভাগই, তোমরা খুব একটা অ্যান্সার দিয়েছো, অবশ্যই অ্যান্সার দিয়েছো তোমাদের মতো করে, কিন্তু তারপরে আমি সেই রকম ভাবে করিনি, মানে আমি খুব প্রেসার ক্রিয়েট করিনি, তার কারণ ওটা একটা বেসিক জায়গা ছিল। এইবারে কিন্তু ডিপ্লোমা, এখানে কিন্তু পড়তে হবে, তবে কিন্তু হাত নিয়ে পড়তে হবে, মিনস যেটা পড়াবো সেটাই পড়তে হবে। রেকর্ডিং তো তোমরা পাচ্ছ, অসুবিধার তো কিছু নেই, হয়ে যাবে। বাট স্যার রিকোয়েস্ট আছে একটা আপনার কাছে এবারে, আচ্ছা এক্সামের টাইমে একটু কোশ্চেন এমসিকিউ শর্ট কোশ্চেন 1-2 নম্বর দেবেন স্যার, 4 আর 10 নম্বর। ঠিক আছে, শর্ট দেব। এবারে তো আমি বলছি, আমি এবারে 2 মাস ছাড়া বেসিক কিছু শর্টের উপর কোশ্চেন নেব তো, আর ফাইনাল এক্সাম যেটা যখন হবে তখন তো একটা কোশ্চেন প্যাটার্ন থাকবেই। ঠিক আছে, আপনাদের প্রথম কথা হচ্ছে একটু ডিউরেশন লেগে গেছে, তার কারণ আমার এটা আমি বুঝেছিলাম, কিন্তু এতটা আপনাদের মানে অনেকেই আছেন তো যারা রেগুলার লেখার সঙ্গে অভ্যস্ত নয়, এরকম অনেক স্যার আমি লিখতে পারিনি, বসে বসে লিখবো কি টাইমটা এমনি পেরিয়ে গেল, ছবি আঁকতে দুটো লিখতে। জানো, ছবি আঁকতে অত সময় লেগে,
তাও তো ভালোই নাম্বার পেয়েছেন, আর কতগুলো নাম্বার পেলে আপনিও স্ট্যান্ড করে স্যার যাবেন। আমি ফুল মার্কস দরকার ছিল আমার, ওইটুকু তো মন পোষায়নি, ভুল বিশ্বাস করুন। পরেরটাই হবে, পরেরটাই হবে। আর মেইনলি সে কি জানেন, কোশ্চেন আমিও চাইছিলাম ভালো নাম্বার পাবো। হাত ধরে গেছি লিখতে লিখতে। স্যার না, প্রথম ব্যাপারটা প্রশ্নের হচ্ছে উত্তর দিয়েছি 40-45 মিনিট ধরে। প্রথম প্রশ্নটা, হ্যাঁ। হ্যাঁ প্রথম প্রশ্নটা একটু লেন্দি ছিল, কিন্তু আমি সেখানে কিন্তু দুটো কথা বলেছি, ঠিক আছে সেগুলো আমি ওই ক্লাসে আলোচনা করি। হ্যাঁ, এখন যারা এই বিষয়গুলো আছে ওই সেটা কোশ্চেন গুলো নিয়ে এই একটু আলোচনা করলে ভালো হয়। এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনাদের, যে বিষয়ে আজকে ক্লাস হচ্ছে? জিৎবাবু কোনো প্রশ্ন আছে? স্যার বলবো, সুলভ বলছি। হ্যাঁ সুলভ বলুন, সুলভ বাবু বলুন। স্যার আমি জয়েন করে গেছি ক্লাসে তো। ঠিক আছে সুলভ বাবু বলুন। বলছি স্যার 6 মাস পরে মানে যেই জ্যোতিষের যে মানে কোর্সটা হবে অ্যাস্ট্রোলজি, হুম। তারপরে স্যার ডিপ্লোমা হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার ডিপ্লোমা কি শেষ হবে না তারপরেও কোনো কিছু থাকবে? আপনি হ্যান্ডের কোর্স ছাড়া আর কি কোনো কোর্স করেন? হ্যান্ডের কোর্স ছাড়া এমনি ইয়েতে সাধ্যাদি কর্ম, তারপর অন্যান্য তার ইয়েতে মানে আছে। আপনি তো হ্যান্ডের কোর্সের আগেও এই সংস্থার সঙ্গে অন্য কোর্সের মাধ্যমে যুক্ত, হুম হুম তাই হুম। তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি ওয়েবসাইট দেখে নিন। ও ওয়েবসাইট দেখেননি আজ পর্যন্ত কোনোদিন? না না না, সত্যি কথা বলতে স্যার আমার মানে সেইটুকু সময় থাকে না, মানে ওকে শুনলে ঠিক আছে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপাতত সার্টিফিকেটটা কমপ্লিট করুন, গ্রুপে দিয়ে দেওয়া হবে। সার্টিফিকেট পর ডিপ্লোমা আছে, অবশ্যই ডিপ্লোমা আছে, গ্রুপে ঠিক দিয়ে আছে। দেওয়া হবে, অসুবিধা নেই। প্রলয় বাবু বলুন। বিষয়টা হচ্ছে স্যার, ডিপ্লোমা হোক বা তার উপরেও কোনো হোক, বিষয়টা স্যার একটাই রিকোয়েস্ট, স্যার আপনি করাবেন, মানে এটা সে আমাদের তরফ ঠিক থেকে। আছে, দেখা যাক না, সেটা অসুবিধা নেই। প্রলয় বাবু বলুন। হ্যাঁ স্যার, আমি একটা জায়গা থেকে করেছি, করেছি, কিন্তু আমার আরো একটু ডেপথে শেখার ইচ্ছে আছে। অসুবিধা নেই, আপনি ভর্তি হন। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের ফোন করেছেন আজকে। দেখুন আমাদের বিষয়টা দেখুন, ভালো করে শুনুন, দুটো কথা বলছি। আমরা যখন পড়াশুনো করেছি তখন এরকম সোশ্যাল মিডিয়া ছিল না। তাহলে কি ছিল? কলেজ স্ট্রিটে বই ছিল, কিন্তু কলেজ স্ট্রিটে বই কেনা আমাদের আদেশ ছিল না, গুরুর আদেশ ছিল না। তার কারণ এক একটা বই এক একটা মতাদর্শ ভাবধারায় গুলিয়ে গেলে বেসিক জায়গাটা তৈরি হবে না। এখনকার দিনে গুলিয়ে যাওয়ার পদ্ধতি বা পন্থা আরো বেশি হয়ে দাঁড়িয়েছে, কারণ হাতে টিপলেই ইউটিউব আছে। ইউটিউবে যে সব ঠিক, সব সঠিক সেটা তো না। তো সেই জায়গায় প্রবলেম তৈরি হচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে। আপনারা স্যারদের প্রশ্ন করছেন, সেই জায়গা থেকে জানছেন, হয়তো স্যার সেটা পড়াননি বা স্যার সেটা অন্যভাবে পড়িয়েছেন, তখন ওই জানাটাতে আপনারা প্রশ্ন করছেন, সেটা আপনাদের ভালো হচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো কনফিউশন তৈরি হচ্ছে। তো যতক্ষণ যেভাবে আমি পড়াবো আর সেইভাবে এগোবেন আর সেইভাবে চলবেন, অসুবিধা আশা করি হবে না। ঠিক আছে? পড়ানোর পদ্ধতিটা দেখলাম তো আপনার সম্পূর্ণ আলাদা। আমি যেখান থেকে করেছি ওই ওনার থেকে আর আপনার সাথে পদ্ধতিগত অনেক ফারাক আছে। তো সেই কারণে আমি আপনার কাছ থেকে শিখতে চাইছি আর কি, আরো ডেপথে। আপনার কথাটা না একটু কেটে যাচ্ছে, কি বলছেন বলুন তো, আর একটুখানি স্পষ্ট করে যদি বলেন। হ্যাঁ বলছি স্যার, পড়ানোর যে পদ্ধতি, তো সেটা দেখলাম ওনার থেকে আপনারটা একটু আলাদা। মানে আপনি আরো যে বিস্তারিত ভাবে বলছেন না, তো উনি ওইভাবে করাননি। তো সেই কারণে আপনার থেকে একটু শেখার ইচ্ছে আছে আর কি। কার কথা বলছেন আপনি? আমি যেখানে শিখেছি আর কি, ওনার কথা বলছি। ওকে ওকে, দেখুন সে তো প্রত্যেকটা, আমি তো বলেই দিলাম, প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে আলাদা পদ্ধতি পড়ানোর। দেখুন ইনস্টিটিউশন কিভাবে চেনা যায়? ইনস্টিটিউশন তো কেউ একজন নয়, ইনস্টিটিউশন হচ্ছে ছাত্র এবং স্টুডেন্টদের দ্বারা রিপ্রেজেন্টেটিভ। স্টুডেন্ট কিরকম আর তার সঙ্গে সঙ্গে টিচার কিরকম, ঠিক আছে? এই দিয়ে ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন তো কে? ইনস্টিটিউশনে কোনো আইডেন্টিটি আছে কি? ইনস্টিটিউশন হচ্ছে একটা ভিত্তিপ্রস্তর, যার ওপর ভিত্তি করে আমরা এপারে আপনারা ওপারে। ইনস্টিটিউশনটা কিভাবে তৈরি হয়? ইনস্টিটিউশনটা তৈরি হয় ভালো ছাত্রের দ্বারা, ভালো টিচারের দ্বারা। এইভাবে ইনস্টিটিউশন তৈরি হয়। ইনস্টিটিউশনের নাম কিভাবে হয়? স্টুডেন্টদের নাম্বারের দ্বারা, স্টুডেন্টদের দক্ষতার উপরে। আপনারা ভালো হলে ইনস্টিটিউশনের নাম বাড়বে। এই ইনস্টিটিউশন ইটসেলফ তো কিছু না। রামকৃষ্ণ মিশন কেন আজকে বড়? তার কারণ রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা বড়। রামকৃষ্ণ মিশনের পড়ানোর কৌশল আলাদা, রামকৃষ্ণ মিশনের টিচাররা আলাদা, তাদের ধারা ধরন আলাদা। সেই রকম ভাবে রামকৃষ্ণ মিশনের কথা আমি বললাম, এছাড়াও অনেক আছে। তো পার্সোনালি কোনো কিছু বলার নাই, আমার যেটা সহজ উদাহরণ আমি আপনাদের দিই।
যেটাই আমি পড়েছি, যেটা আমি সম্পর্কে আমি জানি। তো সেই কারণেই আলাদা, সেই কারণেই ডিফারেন্ট। স্টুডেন্ট দিই তো, তাহলে কেন মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, কেন দেখাচ্ছে? তো এই যে সফলতা, তা আপনাদের সফলতা ফার্স্ট সেকেন্ড সেটা তো বড় কথা না, জীবনে সফলতা মানে প্রেডিকশনের ব্যাপার, পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। ওকে, আর কি সৌম্যবাবু কিছু বলবেন? সৌম্যবাবু নাকি সোমা নাকি, বুঝতে পারছি, সরি আমি ঠিক নামটা পড়তে পারছি না। অ্যান্ড্রেস করেছেন নামটা কি? ওকে, ঠিক আছে। তো মোটামুটি সবার প্রশ্নের উত্তর আমি আশা করি দিতে পেরেছি। ক্লাসে জয়েন হলে সেই দিকে বিস্তারিতভাবে যারা আমার 3 মাসের কোর্স করেছে তারা এখানে অনেকেই আছেন বা ছিল। তো আমার পড়ানোর ধরনটা হচ্ছে একটু আমি এরকম ভাবে পড়াশুনো করাই, এবং আমি চাইবো যেহেতু 6 মাসের কোর্স, 2 মাস ছাড়া ছাড়া আমি একটা কিন্তু টেস্ট নেব, এটা আগের থেকেই বলে দিলাম। টেস্ট আহামরি কঠিন কিছু না, কিন্তু জাস্ট ফলো আপ করা আপনারা জিনিসটা সম্পর্কে পড়ছেন কিনা। কারণ আপনি যদি মনে করেন 6 মাসের আগের দিন 2 সপ্তাহ আগে মেরে সব মেকআপ দিয়ে দেবো, সম্ভব না। 2 মাস আগে, 2 সপ্তাহ আগে পড়ে পরীক্ষায় বসা যাবে না, সম্ভব না। তো সেক্ষেত্রে হচ্ছে একটা ফলো আপ করা প্রয়োজন। আমাদের মাসে 2 মাস অন্তর আমি একটা করে এক্সাম নেব, সেটা ভাইবাই নেব, লিখতে আপনাদের দেব না, কারণ আমি মৌখিক নেব সেটা। আর দ্বিতীয় কথা, ফাইনাল এক্সাম আপনাদের যেভাবে লিখে আপনারা যেভাবে দেন সেভাবেই হবে। তো আশা করি আপনাদের, আমাদের পরের সপ্তাহ থেকে ক্লাস শুরু হচ্ছে, পরের বুধবার 9টা। আর হ্যান্ডের ক্ষেত্রে মনে হয় আমাদের এই শুক্রবারে পরের শুক্রবার থেকে শুরু হচ্ছে, তাই তো? তাই পরের শুক্রবার থেকে শুরু হচ্ছে। তো দুটো ক্লাসে আশা করি আপনারা জয়েন হবেন। আর এখানে বলার কিছু নেই, যার যেটা ভালো লাগে আপনারা জয়েন হন, যেখানেই হন না কেন আপনাদের এইটুকুনি মাথায় রাখতে হবে যে আমাকে পড়াশোনাটা করতে হবে। 6 মাসে আমি কিছু টাকা দিলাম, আমি কিছু পরীক্ষা দিলাম, পরীক্ষায় লিখলাম, সার্টিফিকেট পেলাম, কিন্তু আলটিমেট এই টাকা দেওয়া আর সার্টিফিকেট পাওয়ার মধ্যে যেটা থেকে যায় সেটা হচ্ছে আপনি কি শিখলেন বা কতটা শিখলেন। অবশ্যই যতটা সিলেবাসে আছে তার মধ্যেই শিখবেন, কিন্তু ততটাই সিলেবাস কেন তৈরি হয়? আজকে তো 1-এ মানুষ 5-এর পড়াগুলো শিখিয়ে দিতে পারে একবারে, 5 বছরের পড়া। তার মানে তার ক্যাপাসিটি, তার ধারণ ক্ষমতা শুধু না, এটা সিলেবাস তৈরি হয় একটা সবার কথা ভেবে, একটা সময় ভেবে, একটা ডিউরেশন ভেবে সিলেবাস তৈরি হয়। তো যে সিলেবাস যখন থাকবে সেইটাকে সলিড ভাবে অধ্যয়ন করলেই পরেরটা ইজি হয়ে যাবে, আর একবার একটা যখন ইজি হয়ে যাবে পরেরটা অটোমেটিক ইজি হতে থাকবে। ঠিক আছে? তো আজকে আপনাদের এই বলে শেষ করছি। এক মিনিট স্যার, বলছি হ্যান্ডের কোর্সটা ক মাসের? হস্তরেখাটা ক মাসের ক্লাস? হস্তরেখার কোর্স 6 মাসের, অ্যাস্ট্রোলজির কোর্সও 6 মাসের। দুটো কোর্স, অ্যাস্ট্রোলজির কোর্স পরের সপ্তাহ বুধবার থেকে শুরু হচ্ছে, আর হস্তরেখার কোর্সও পরের সপ্তাহে শুক্রবার থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? বিশ্বনাথবাবুর সঙ্গে আপনারা সবাই যোগাযোগ করে নেবেন, করে নিয়ে সেই হিসেবে আপনারা যা প্রসেস আছে কমপ্লিট করে ভর্তি হবে। ঠিক আছে, আশা করি আপনারা সবাই। একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, এই সামনে তো পুজো চলে আসছে, তো পুজোর সময় কি ক্লাসগুলো কি একটু মেনটেন করা যাবে? আসলে আমরাও তো পুরোহিতের সঙ্গে যুক্ত, ধরুন দেখা গেল শুক্রবার বা বুধবার পড়ে গেল, দেখুন, প্রথম কথা হচ্ছে সংস্থাতে পুজোতে তো ছুটি থাকবে, পুজোর সময় তো সব জায়গায় ছুটি। ঠিক আছে? পুজোর যে দিনগুলো সেগুলো তো সব জায়গায় ছুটি, ওগুলো তো আমাদের বাঙালির ন্যাশনাল হলিডে। পুজোর সময় তো কেউ ক্লাস হবে না। অষ্টমী নবমী কি ক্লাস হবে? দশমী ষষ্ঠী পঞ্চমী এগুলো কি ক্লাস হবে? না, পুজোর সময় ক্লাস হবে না। এগুলো ন্যাশনাল, বাঙালিদের ন্যাশনাল হলিডে পুজো, কিছু করার নেই। সরস্বতী পুজোর দিন কি ক্লাস করা যাবে? করা যাবে না। দুর্গা পুজোর দিন ক্লাস করা যাবে? যাবে না। ন্যাশনাল হলিডে বাঙালি। ঠিক আছে? যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। পরের সপ্তাহে দেখা হচ্ছে। অনেকেই আছেন দুটো কোর্সে ভর্তি হয়েছেন, তাদের তো দুটো ক্লাসে দেখা হবে, আর যারা যেভাবে ভর্তি হয়েছেন সেভাবে দেখা হবে। ভালোভাবে পড়ুন। এবারে এই যে সমস্ত বলুন বলুন আরেকবার আমাকে বলবেন, মানে কোন কোন সাবজেক্ট গুলো মানে এই বেসিক কোর্সে কভার করানো হবে? কি বিষয় বলছেন বলুন তো? মানে কোন কোন বিষয়গুলো বেসিক কোর্সের মধ্যে শেখানো হবে আর কি, মানে। ওকে, আমি তো বলেছি আগে, আপনি হয়তো পরে জয়েন করেছেন কিনা আমি জানি না।
তো আপনাকে আমি একটা কথা বলছি, আপনি বিশ্বনাথ বাবুর সঙ্গে যোগাযোগ করে নিন, সিলেবাস আছে, উনি সিলেবাস আপনাকে দিয়ে দেবেন বা উনি বলে দেবেন কিভাবে আপনি সিলেবাসটা দেখতে পারবেন। ঠিক আছে, তো সিলেবাস দেখে নিলে আপনি বুঝতে পেরে যাবেন যে কি কি জিনিস পড়ানো হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।